আমরা আজকে আলোচনা করব অপারেটরস। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর আছে, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই প্রাইমারি লেভেলে যত কাজ আছে আসলে সবগুলো কাজ করার জন্যই কোনো না কোনো অপারেটর ব্যবহার করতে হয়। সো প্রথমে আমরা একটু দেখি যে আসলে অপারেটরগুলা কি ধরনের হইতে পারে। তো অপারেটরকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে একটা অপারেটর কয়টা অপারেন্ট নিয়ে কাজ করে। তো আমরা কিছু অপারেটর সম্পর্কে জানি, ফর এক্সাম্পল -5। তো এখানে যে নেগেটিভ সিম্বলটা বা মাইনাস, এই জিনিসটা হচ্ছে একটা ইউনারি অপারেটর, অর্থাৎ এর একটাই অপারেন্ড আছে। 5 হচ্ছে তার অপারেন্ড, অপারেটর হচ্ছে নেগেটিভ সাইন বা মাইনাস। তো এটা দিয়ে একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়। এছাড়া আমরা প্লাস প্লাস অপারেটর সম্পর্কে জানি, প্রিফিক্স এবং পোস্টফিক্স, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই অপারেটর গুলোকে আমরা বলতেছি ইউনারি অপারেটর, কারণ তার মধ্যে একটাই অপারেন্ড আছে। তারপর হচ্ছে বাইনারি অপারেটর। সাধারণত আমরা অ্যারিথমেটিক যে এক্সপ্রেশনগুলো লিখি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো করার জন্য অ্যাটলিস্ট দুইটা অপারেন্ট লাগে বা দুইটা ভ্যালু লাগে। তো যেহেতু দুইটা ভ্যালু লাগে, এই জন্য বলা হচ্ছে বাইনারি অপারেটর। এছাড়াও আমরা একটা স্পেশাল অপারেটর সম্পর্কে জানি, যে কন্ডিশনাল অপারেটর। সেখানে আমরা তিনটা হচ্ছে অপারেন্ডের উপর বেস করে কাজ করে। একটা কন্ডিশন, একটা হচ্ছে কন্ডিশনটা ট্রু হলে কি হবে, আর একটা হচ্ছে কন্ডিশনটা ফলস হলে কি হবে। তো এটাকে আমরা টার্নারি অপারেটর বলতে পারি। নেক্সট হচ্ছে যে আমরা আসলে কাজ যে করব, কাজ অনুযায়ী অপারেটর গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আমরা অ্যাসাইন করতে পারি ভ্যালু, অগমেন্টেড অ্যাসাইন করতে পারি। তারপর হচ্ছে কিছু অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ বের করা। দেন আমরা কিছু কম্পারিজন করতে পারি, যেটাকে আমরা রিলেশনাল অপারেটর বলতেছি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়ালিটি চেক এবং নট ইকুয়ালিটি। এছাড়া আছে লজিক্যাল অপারেটর, যে আমরা কিছু লজিক্যাল ডিসিশন মেক করতে পারি, যেটা হচ্ছে অ্যান্ড অর নট। এরপর আছে কিছু বিট ওয়াইজ অপারেটর, যে আমি যদি নাম্বারগুলো যেহেতু বাইনারিতে থাকে, সেখানে কিছু বিট ওয়াইজ অপারেশন করা যেতে পারে। তো বিট ওয়াইজ আমাদের যে অপারেশন আছে সেগুলো অ্যান্ড আছে, অর আছে, কমপ্লিমেন্ট আছে, এক্সর আছে। সো এই ধরনের মানে লজিক্যাল যে অপারেটর গুলো, সেগুলো হচ্ছে আমরা বিট ওয়াইজ অ্যাপ্লাই করতে পারি। দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা প্রিফিক্স পোস্টফিক্স, ইনক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট, আর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট, এইরকম কিছু অপারেটর আছে। টার্নারি অপারেটর তো বললাম। এছাড়াও আমাদের প্রোগ্রামিং এ আসলে বেশ কিছু অপারেটর আছে। ফর এক্সাম্পল, কমাকে একটা অপারেটর হিসেবে আমরা বিবেচনা করি। সাইজ অফ নামে একটা কিওয়ার্ড আছে, এটা যদিও কিওয়ার্ড বাট এটা কাজ করে অপারেটরের মতো। এটা একটা ইউনারি অপারেটর, তাকে একটা অপারেন্ট দিতে হয়। প্যারেনথেসিস একটা অপারেটর। তো আমরা ওপেনিং এবং ক্লোজিং প্যারেনথেসিস, বা আমরা যেটাকে বাংলায় বলি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, সেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যেমন ফাংশন কল, ফাংশনের আর্গুমেন্ট পাস করার জন্য আমরা এটাকে ইউজ করি। আমরা অনেক সময় এক্সপ্রেশন গুলোকে গ্রুপ করার জন্য এটা ইউজ করি। অনেক সময় ডেটা টাইপের টাইপকাস্ট করার জন্য আমরা ইউজ করি। সো এটা হচ্ছে আমাদের একটা অপারেটর হিসেবে কাজ করবে। অ্যাড্রেস রিলেটেড বেশ কিছু অপারেটর আছে। ফর এক্সাম্পল, কোন একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস যদি আমরা জানতে চাই, তাহলে অ্যাম্পারস্যান্ড সিম্বলটা আমরা ব্যবহার করি ভ্যারিয়েবলের নামের আগে। সো এইটা একটা ইউনারি অপারেটর। দেন পয়েন্টার অপারেটর আছে, যে আমি কোনো একটা ভ্যারিয়েবল যেটা পয়েন্টার, সেখান থেকে ভ্যালু ডিকোড করতে চাই বা ডি রেফারেন্স করতে চাই, তখন আমরা এরকম একটা পয়েন্টার অপারেটর ব্যবহার করি। সেটাকে আবার আমরা ডি রেফারেন্সিং অপারেটরও হিসেবে ব্যবহার করি। সো একই অপারেটর দুইটা কাজে ব্যবহার করা হয়। পয়েন্টার অপারেটর বলা হয় যখন আমি পয়েন্টারটা ডিক্লেয়ার করতেছি তখন, আর যখন ভ্যালুটা ডি রেফারেন্স করতেছি তখন সেটাকে বলা হয় ডি রেফারেন্সিং অপারেটর। পয়েন্ট, আমরা যদি স্ট্রাকচার নিয়ে কাজ করি তখন আমরা একটা মেম্বারশিপ অপারেটর ইউজ করি। এবং আহ, কি বলে এটাকে, মেম্বারশিপ যখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে নর্মাল স্ট্রাকচারের ভিতরে, যদি স্ট্রাকচারটা হচ্ছে পয়েন্টারের জন্য হয়, তখন আমরা একটা অ্যারো অপারেটর ব্যবহার করি। এছাড়াও অ্যারেতে আমরা সাবস্ক্রিপ্ট অপারেটর ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট বা হচ্ছে নর্মালি আমরা যেটাকে ব্র্যাকেট বলি, সেই ব্র্যাকেটটা ওপেন এবং ক্লোজ। তো এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে।
যে কোনটা অ্যারিথমেটিক অপারেটর, কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনটা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এইরকম আমরা প্রচুর অপারেটর আসলে আমাদের কাজে ব্যবহার করি। কিছু নতুন অপারেটর C23-তে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন টাইপ অফ অপারেটর। এটা দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল কোন ডেটা টাইপের সেটা বের করতে পারবো। এটা কমনলি টাইপ একটা অপারেটর, যেটা পাইথনে অ্যাভেলেবেল, কমনলি আমরা ইউজ করি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে। তো আমরা চাইলে এখন থেকে, যদি আমার কম্পাইলারটা C23 ভার্সন সাপোর্টেড হয়, তাহলে এটা ব্যবহার করতে পারবো। এই তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের অপারেটর। তাহলে আমরা কিছু এক্সাম্পলে যাই। তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমরা খুবই কমনলি পরিচিত, যে আমাদের কাছে একটা ভ্যারিয়েবলে যদি আমি ভ্যালু স্টোর করতে চাই, তখন আমরা এই অপারেটরটা ইউজ করি। তো সিম্পল, একটা ভ্যারিয়েবলে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি অথবা পরবর্তী কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট করতে পারি। তো এটা হচ্ছে সিম্পল আমার একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের এক্সাম্পল। এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে আসলে ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের অগমেন্টেড অপারেশন করা যায়, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট। তো অগমেন্টেড অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে, যদি আমি কোনো একটা ভ্যারিয়েবল রাখি এবং সেখানে প্লাস ইকুয়াল কোনো একটা নাম্বার লিখি অথবা আরেকটা ভ্যারিয়েবল লিখি, তাহলে এই ভ্যারিয়েবলের ভিতরে যেই ভ্যালুটা প্রিভিয়াসলি স্টোরড ছিল, সেই ভ্যালুটার সাথে নতুন এই পাশে যে ভ্যালুটা দেওয়া হয়েছে রাইট সাইডে, সেটা এই অপারেটর অনুযায়ী কাজ করবে। যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে সেটাই হবে। হওয়ার পর নতুন যে ভ্যালুটা জেনারেট হবে, সেই ভ্যালুটা আবার এই ভ্যারিয়েবলের মধ্যেই অ্যাসাইন হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট। সো এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্ট করে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্ট করে না। সো এইরকম এক্সাম্পল আসতে পারে যে কোনো একটা জায়গায় হুট করে ইকুয়ালের জায়গায় একটা অগমেন্টেড অপারেশন দিয়ে আপনাকে টেস্ট করতে দিল যে আপনি আসলে এই বিষয়টা নোটিস করলেন কিনা। সো লজিক্যাল অপারেটর বা বিটওয়াইজ অপারেটর গুলোর সাথেও আসলে এই জিনিসগুলা হইতে পারে। সো জেনারেল যেই কাজ, সেই কাজগুলো আসলে এখানে হবে জাস্ট সিম্পল, আগের যে ভ্যালুটা ছিল সেটার সাথে এখানে যেই ভ্যালুটা দেওয়া হয়েছে সেটার এই অপারেশনটা হবে। এগুলো আমরা পরে আবার আলোচনা করব। তো এখানে জাস্ট অগমেন্টেড অ্যাসাইনমেন্টের কাজগুলা এক্সট্রা ভাবে হবে আর কি, জাস্ট একটা অ্যাসাইন হবে। এখানে কিছু এক্সাম্পল কোড দেওয়া আছে, আপনারা চাইলে এগুলা একটু যে কোনো একটা কোড এডিটরে রান করে দেখতে পারেন। নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখানে আমাদের মেইনলি 5টা অপারেটর আছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো বেশি থাকতে পারে, যেমন পাইথনেই আরো এক্সট্রা অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেশনের জন্য। বাট যাই হোক, আমরা শুধু সি নিয়ে আলোচনা করতেছি। এখানে হচ্ছে আমাদের এডিশন, সামেশন, মানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং কোশিয়েন্ট বের করা বা রিমাইন্ডার বের করা, এই দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। সো এই অপারেটরটা কমনলি একটা এক্সাম্পল হিসাবে আসে, কোনো একটা জায়গায় আপনাকে রিমাইন্ডার বের করতে দিল, আপনি কারেক্টলি রিমাইন্ডারটা বের করতে পারছেন কিনা সেটা আসলে টেস্ট করা যাইতে পারে। সো ফর এক্সাম্পল, আপনাকে এরকম একটা প্রোগ্রাম দিল, আমি শুধু রিমাইন্ডার অপশনটাই দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। সো এখানে দেখাচ্ছে যে 10 ডিভাইডেড বাই 4, তাহলে থাকে হচ্ছে 2। এটা হচ্ছে ভাগফল। আর তাহলে 4 দুগুণে 8, হাতে থাকে 2, তার মানে ডিভিজ, মানে রিমাইন্ডার হচ্ছে আবার 2। তো এখানে 2 আসলো। এইটা খুবই সহজ একটা আনসার, এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা নাই। সমস্যা হচ্ছে যদি আমি এমন কিছু দেই যেটা একটু অ্যাবনর্মাল আমার কাছে মনে হইতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 12 লিখি, তাহলে 10 ডিভাইডেড বাই 12, এইটা তো ডিভিশন হয় না। সো ভাগফল যদি আমি চিন্তা করি, তাহলে ভাগফলটা হচ্ছে 0। তাহলে ভাগশেষ কত? তো সিম্পল, যেহেতু ভাগ করা যায় নাই, তার মানে যতটুকু ছিল ততটুকুই আমার ভাগশেষ। তো 10 ইটসেলফ হচ্ছে আমার
রিমাইন্ডার, বা একটা বড় নাম্বার দেয়া থাকলে সেখানে একটু ক্যালকুলেট করে দেখা যেতে পারে যে আসলে কি ধরনের ক্যালকুলেশন হয়। ফর এক্সাম্পল এটা যদি 125 হয়, তাহলে আপনি 12 × 10 হচ্ছে 120, হাতে 5 থাকে, তাহলে 5। তো রিমাইন্ডার এই বিষয়টা আমাদের নর্মাল যেই হ্যান্ডহেল্ড ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর, সেখানে কিন্তু ডাইরেক্টলি বের করা যায় না। সো আপনাকে একটু বুদ্ধি খাটায় বের করে নিতে হবে। আপনি জাস্ট কি করবেন, এইটা যদি আপনি ক্যালকুলেটারে করতে চান আর কি, এইটা ডিভাইডেড বাই এটা করবেন, তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার আসবে। কিন্তু আমরা যখন ভাগফল ভাগশেষ বের করি তখন আসলে ফ্র্যাকশন থাকে না। তাহলে যে পূর্ণ সংখ্যাটা আসে, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা অনলাইন ক্যালকুলেটর একটু দেখাই, তো 125 ডিভাইডেড বাই 12, তাহলে এইরকম একটা নাম্বার আসে। সো এখান থেকে আমি যদি রিমাইন্ডারটা বের করতে চাই, আমি যেটা করতে পারি, ক্যালকুলেটর দিয়ে যদি কেউ করতে চান, বা আসলে একটা বড় নাম্বার থাকলে অনেক সময় আমরা হয়তো বা ক্যালকুলেটর ছাড়া না করতেও পারি, হাতে কলমে করতে একটু সময় লাগবে। তো আমি কি করব, এখানে ইন্টিজার পার্টটাকে বিয়োগ করে দিব। সো আমার কাছে আছে হচ্ছে -10, তাহলে এইটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল পার্ট, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার রিমাইন্ডার। বাট আমি তো এটাকে 12 দ্বারা ভাগ করে রাখছি, বা আমার যে নাম্বারটা ছিল সেটা, সো আমি সেটা দ্বারা গুণ করলেই আমি রিমাইন্ডার ভ্যালুটা পেয়ে যাবো, সো 5। সো একই কথা যদি আমি আগের মতো ইয়েতে ব্যবহার করি, ফর এক্সাম্পল 10, আচ্ছা আমি একটা কম্পাইলারে ঢুকি, ক্যালকুলেটারে, তো 10 ডিভাইডেড বাই 12। সো এটা করলে আমার একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসলো, এখানে 0, তার মানে কোনো ইন্টিজার পার্ট নাই, তাহলে কোনো কিছু বিয়োগ দেওয়ার নাই, আমি তারপরে 0 বিয়োগ দিলাম, ইন্টু 12। তাহলে যে নাম্বারটা আসে এটাই আমার রিমাইন্ডার। সো এটা একটা সহজ এক্সাম্পল, আমরা এইভাবে করতে পারি। এখন কথা হলো, যদি নেগেটিভ নাম্বার দেয়া থাকে তাহলে কিভাবে ডিভিজরটা হবে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে নেগেটিভ নাম্বারের জন্য, আমি এক্সাম্পলটা আগে একটু রান করি। তো এখানে খেয়াল করেন, জেনারেল ভাবে আমি যদি 15 ÷ 4 করি, তাহলে 3 × 4 = 12, তার মানে ভাগফল হচ্ছে 3, এবং হাতেও থাকে 3, মানে 3 × 4 = 12, হাতে 3 থাকে 15, তাহলে 3, এটা হচ্ছে নর্মাল সেন্স। এটা হইলো, বাট এইটার এক্সাম আনসার কি হবে। তো এখানে দেখেন, আমি যখন নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করতেছি, এটা একটা সহজ ওয়ে অফ রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে, যদিও এটার একটা অ্যালগোরিদম আছে, আমি সেইখানে যাচ্ছি না, কারণ সবকিছু মোর ডিপতে যাইতে গেলে অনেক সময় লাগবে। বাট এটা একটা সিম্পলি আমরা এইভাবে মাথায় রাখতে পারি যে, আমি যদি এরকম কোন একটা নাম্বার দেয়া থাকে, দুইটা নাম্বারের ডিভিজর বের করতে বলা হয়, আমি আমার প্রথম যেই নাম্বারটা আছে, এখানে তো দুইটা নাম্বার, একটা লেফট সাইডে আছে একটা রাইট সাইডে আছে, প্রথম যেই নাম্বারটা আছে সেই নাম্বারের সাইনটাকে শুধু কনসিডার করব, আদারওয়াইজ বাকি হিসাব নিকাশটা আমি নর্মালি করব। ফর এক্সাম্পল আমার আসলে তো ভাগশেষ 3ই হবে সবসময়, তাহলে আমি যদি এখানে এইটা সাইনটা কনসিডার করি, এটা সাইন হচ্ছে পজিটিভ, তাহলে আমার রেজাল্টের সাইন দেবো আমি পজিটিভ। এটা সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আমি দিব নেগেটিভ, এরপরে এক কথা নেগেটিভ। যদিও নেগেটিভ নাম্বারের মডুলিটি কিভাবে বের করে, মডুলাস কিভাবে বের করে, এটা আপনারা চাইলে একটু আরো ডিটেলসে সার্চ করে দেখতে পারেন। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনারা এই এক্সাম্পল গুলো একটু ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করে দেখতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদেরকে হেল্প করবে কাজ করতে। সো এখানে আমি একেবারে যে কোনো একটা নাম্বারকে একদম 1 থেকে 0 দ্বারা তো আর ভাগ করা যাবে না, কম্পিউটারে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা একটা এরর তৈরি করবে। তো এরর, তো আমি সেটা করব না, আমি 1 থেকে পুরো এক্সাম্পলটা ইমুলেট করার চেষ্টা করলাম বা সিমুলেট করলাম যে কি হয়। সো খেয়াল করেন, 19 ডিভাইডেড বাই 1 যদি করি, তাহলে আসলে রেজাল্ট হয় 19। সো ভাগশেষ কিছু নাই। সো এইভাবে, এটা পরবর্তী সময়ে মডুলাসের একটা প্রপার্টি আছে, সেটা আমরা দেখব ডিসক্রিট ম্যাথমেটিক্সে, সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বারকে আরো একটা নাম্বার দিয়ে যদি ভাগ করা হয়, তার ভাগশেষ হবে 0 থেকে ওই নাম্বারের মাঝখানে, ওই নাম্বারটা ইটসেলফ কখনো হবে না। ফর এক্সাম্পল আমি এখানে 19কে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসতেছে 0, আর এখানে আসতেছে 1 2 3, এরকম
ভাগ করতে করতে একটা সময় গিয়ে আমি 19 পাচ্ছি, যেহেতু এই নাম্বারটা সেকেন্ড নাম্বারটা বড়। সো এটা আর ভাগ করা যায় না, তাই শুধু 19 এটা নিজেই হচ্ছে ভাগশেষ। সো এটা হচ্ছে রেঞ্জ, যে কোনো একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করলে তার ভাগশেষের রেঞ্জটা কত। সো এটা একটা কোশ্চেন আসতে পারে, অথবা এই প্রপার্টিটাকে ইউজ করে কোনো একটা কোশ্চেন আপনাকে কেউ আস্ক করতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে, ইন্টারভিউতে আসতে পারে। তাহলে এই হচ্ছে একটা নাম্বার ডিসকাশন। এইখানে হচ্ছে সেম জিনিসটাই নেগেটিভের জন্য কিছুটা এক্সাম্পল দেখানো হয়েছে, যে নেগেটিভ নাম্বার দিয়ে কি হয়। তো বেসিক ডিসকাশনটা আগের মতোই, যে আপনি নেগেটিভ নাম্বারকে ক্যালকুলেট করবেন নেগেটিভ নাম্বার ছাড়া, দেন আপনার প্রথম যে নাম্বারটা ছিল তার সিম্বলটাকে আপনি জাস্ট বসায় দেবেন। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে দুইটা একবারেই চালায়। এখানে আরেকটা, এখানে হচ্ছে প্রথম নাম্বারটা, আচ্ছা এখানে নেগেটিভ আবার জিরোর সামনে নেগেটিভ বসায় দিলে তার হবে না, কারণ জিরো তো আর নেগেটিভ হয় না। সো এই কেসটা মাথায় রাখতে হবে যদি জিরো আসে, আদারওয়াইজ হচ্ছে আমরা সামনে নেগেটিভ নাম্বার দিয়ে এই জিনিসগুলা রিপ্রেজেন্ট করব। দেন হচ্ছে এখানে ওই সেম কাজটাই করা হয়েছে, নেগেটিভ, এটা আগেরটাই রয়ে গেছে আর কি। যাই হোক, সো এই প্রোগ্রামটা আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, যে আমাদের ফাইনাল রেজাল্টগুলো আসলে কি হয় সেটা বোঝার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা আমরা দেখলাম। নেক্সট হচ্ছে যদি আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকে তাহলে কি হবে। সো এটা জাস্ট একটা সিম্পল ডিভিশন। এক্সাম্পলটা আমরা যদি এখানে ইন্টিজার করে দেই, ইন্টিজার ডিভিশন সম্পর্কে তো আমরা জানি। তো এটা ডি, তো পুরো নাম্বারটা ইন্টিজারে আছে। তো কিছু ক্যালকুলেশন করে আমি এখানে অ্যাভারেজ বের করলাম। তো অ্যাভারেজটা অবশ্যই ইন্টিজার নাম্বারেই হবে। যদি কখনো এমন হয় যে আমি এইটুকু পর্যন্ত ইন্টিজারে রাখছি, অ্যাভারেজটাকে ফ্লোটে কনভার্ট করছি, কারণ আমি জানি অ্যাভারেজটা ফ্লোট হইতে পারে, তাহলে এই অ্যাভারেজের ভিতরে আমি যদি এখানে একটা ইন্টিজার নাম্বার, সেটার সাথে এখানে আরেকটা ইন্টিজার নাম্বার দিয়ে ডিভিশন করি, তাহলে আমি যতই অ্যাভারেজ নাম্বারের মধ্যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে চাই না কেন, সেটা আসলে আসবে না। কারণ কি, এখানে ও এটা দেখাইছে কারণ ও ফরম্যাটটা ফলো করছে যে 0.00, বাট যখন ক্যালকুলেশন হয়েছে তখন আসলে কোনো ফ্র্যাকশন নাম্বার ক্যালকুলেশন হয় নাই, কারণ সিপিইউর ভিতরে আলটিমেট যে কোনো কিছু প্রসেসিং করার জন্য দুইটা ফরম্যাট ইউজ করা হয়, একটা হচ্ছে ইন্টিজার প্রসেসিং ইউনিট আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট প্রসেসিং ইউনিট। সো আমি যখন ইন্টিজার কাজ করতেছি, এখানে তিনটা নাম্বার ইন্টিজার, সেগুলোকে যোগ করছি, সেই রেজাল্টটা অবশ্যই ইন্টিজার, এবং আমি তাকে ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। সো এখন পর্যন্ত এই ভ্যারিয়েবলটা ইন্টিজারই আছে। দেন আমি সেই নাম্বারটাকে আরেকটা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করছি। সো এই পার্টটা যখন আমরা যখন একটা পুরো প্রোগ্রাম লিখি তখন অনেক কিছু একসাথে লিখি, কিন্তু প্রসেসর যখন কাজ করে তখন কিন্তু সে শুধু এতটুকুর কাজ করতেছে, ভ্যালু অ্যাসাইনমেন্টের কাজটা তার কাছে পড়ে। এই অংশটা ইন্টিজার ইউনিটের ভিতরে হচ্ছে। ইন্টিজার ইউনিটের ভিতরে কোনো একটা কিছু প্রসেস করলে সেটা আলটিমেটলি ইন্টিজারই হবে। তো এখন এইটাকে ফ্লোট বানানোর একটা ওয়ে হইতে পারে, যে আমি এখানে আইদার ওয়ানকে যদি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে লিখি, তো এটাকে যেহেতু আমি ফ্র্যাকশন আকারে লিখলাম, তাহলে এই প্রসেসটা ইন্টিজার ইউনিটে হওয়া পসিবল না, কারণ এখানে একটা নাম্বার ইন্টিজার আর একটা নাম্বার ফ্লোট, তাহলে সে এইটাকে ফ্লোটিং পয়েন্ট প্রসেসিং যে ইউনিট আছে সেখানে পাঠিয়ে দিবে, তাহলে পুরো প্রসেসটা ফ্লোট মানে ফ্র্যাকশনে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই নাম্বারটা যেহেতু ইন্টিজার ছিল আগের লাইনে আমরা জানি, আর এটাকে ডিভাইড ডিভাইড করলে, ডিভিশন যে কোনো সময় একটা ডিভিশন করলে মোস্ট মানে প্রবাবিলিটি হচ্ছে যে সেটা ফ্র্যাকশন হবে, নট নেসেসারিলি বাট ওটাই প্রবাবিলিটি বেশি। সো এটাকে ফ্লোটে কনভার্ট করে নিতে পারি। তো জাস্ট আমরা টাইপ কাস্ট করে নিলাম, তাহলে এটাও একটা কেস হইতে পারে। তাহলে কারেক্টলি আমার ফ্র্যাকশন রেজাল্ট আসলো। এখন এই ধরনের প্রোগ্রাম আপনাকে দিতে পারে,
সিম্পল একটা প্রোগ্রাম আপনাকে দিয়ে টেস্ট করলো যে আপনি আসলে আহ, এই ছোট ছোট ডিটেইলস গুলা নোটিস করতেছেন কিনা। এখানে যদি সিম্পল একটা ডিভিশন দিয়ে দেয়, এটা ইন্টিজার ডিভিশন হবে, যদিও অ্যাভারেজ ভ্যারিয়েবলটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আছে। অথবা যদি এমন হইতো যে সাম এইটাও ফ্লোট, তাহলে এখন এই পাশে ইন্টিজার প্রসেসিং ইউনিট দিয়ে কাজ হয়েছে, তারপরে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হয়েছে, দেন সেই ভ্যারিয়েবলটাকে একটা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করা হয়েছে। তো এটা চোখে দেখে এমনিতে মনে হইতেছে যে একটা ইন্টিজার ডিভিশন, বাট আসলে এই সামটা হচ্ছে একটা ফ্লোট। তো আসলে একটা ফ্লোট নাম্বার যখন প্রোগ্রামটা সিপিইউর কাছে যাবে ডেটা নিয়ে, তখন সে ফ্লোটিং পয়েন্ট ইউনিটের ভিতরে স্টোর করবে, মানে প্রসেসিং করবে। তাহলে এটা যেহেতু ফ্লোট, তাহলে ফ্লোট ডিভাইডেড বাই ইন্টিজার, তার মানে আসলে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্যালকুলেশন করে বের করবে। সো এই ছোট ছোট ডিটেলসগুলো আপনি নোটিস করতেছেন কিনা, সিম্পল আপনার এক একটা কোশ্চেন হইতে পারে। তো এইরকম কিছু স্কোয়ার রুট বা হচ্ছে পাও ফাংশন আছে, এগুলো দিয়ে আপনাকে ক্যালকুলেশন করে দেখাইতে বলতে পারে। তো সেগুলো সিম্পলি ক্যালকুলেটর করলেই আসলে বের হয়ে যায়। এক্স্যাক্টলি কি করতে বলা হয়েছে সেটা জাস্ট সেই অনুযায়ী ইনস্ট্রাকশন ফলো করলেই হবে, ডেটা টাইপগুলো ফলো করতে হবে। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরটা দেখতে একই, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, কিন্তু এটার ইউজ কেস হচ্ছে দুইটা। এই প্লাস প্লাসটাকে আমি ভ্যারিয়েবলের আগেও লিখতে পারি অথবা পরেও লিখতে পারি। তো যদি আমি আগে লিখি, তাহলে ভ্যারিয়েবলটা যখন কম্পিউটারে প্রসেস হবে, মেমোরিতে আপডেট হয়ে যাবে, দেন সেই ভ্যালুটাকে ইউজ করা হবে। আর যদি পরে আমি ইউজ করি, মানে পোস্ট, তাহলে মেমোরি থেকে আগে অ্যাক্সেস করে তার ভ্যালুটাকে ইউজ করা হবে, দেন পুরো প্রসেসিংটা শেষ হওয়ার পর আমি হচ্ছে, মানে ওই এক্সপ্রেশনটা শেষ হওয়ার পর আমি মেমোরিতে আপডেট করব। সো পার্থক্য শুধু জাস্ট এইটাই। একটা হচ্ছে আগেই মেমোরিতে আপডেট করব, দেন সেটাকে ইউজ করব। আর এখানে হচ্ছে আগে ভ্যালুটা মেমোরি থেকে অ্যাক্সেস করে সেটাকে ইউজ করব, পুরো এক্সপ্রেশনটা শেষ হওয়ার পর, বা ওখানে যতটুকু আমার আসলে কাজ আছে সেই কাজটুকু শেষ হওয়ার পর আমি হচ্ছে মেমোরিতে এটাকে আপডেট করব। তো এক করে ইনক্রিমেন্ট হয়, এটা আমরা কমনলি জানি। সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে আমি যদি একটা ভ্যারিয়েবল রাখি এ এবং এ প্লাস প্লাস করি, যখনই আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম ওই এক্সপ্রেশনটা শেষ। যদি এই এক্সপ্রেশনটা শেষ হয়ে যায়, দেন আমার আসলে এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এর মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এক্সপ্রেশনটা অলরেডি শেষ। সো এইটার ইউজ কেসটা বুঝতে হলে আমাদেরকে এমন কিছু এক্সাম্পল দেখতে হবে যেখানে এক্সপ্রেশনটা শেষ হয় নাই। সো সেরকম একটা এক্সাম্পল হচ্ছে এইটা, যে আমি এখানে একটা এক্সপ্রেশন লিখছি প্রিন্ট এফ, এখানে একটা ফরম্যাটেড স্ট্রিং আছে, এখানে একটা এ প্লাস প্লাস আছে। সো আমার এই লাইনে এখনো আমার প্রসেসিং শেষ হয় না, মানে এই লাইনটা এক্স্যাক্টলি শেষ হয়নি। আমরা সহজে এইভাবে চিন্তা করতে পারি। তো আমি যখন এখানে আসলাম, এর ভ্যালু ছিল 10, আমি একটা পোস্ট ফিক্স অপারেশন নিয়ে মানে ইনক্রিমেন্ট নিয়ে আসলাম। তার মানে আমি আগে কথা ছিল যে মেমোরি থেকে ডাটাটাকে অ্যাক্সেস করব, সেটা নিয়ে কাজ করব, দেন এক্সপ্রেশনটা যখন শেষ হবে তখন আমি ইনক্রিমেন্ট করে মেমোরিতে রাখবো। তাহলে আমার মেমোরিতে আছে 10, তাহলে আমি এখানে 10 নিয়ে আই না বসায় ফেললাম, ডান। দেন এই লাইনটা যখন শেষ তখন আমি মেমোরিতে এটাকে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ এর ভ্যালুটা 10 থেকে 11 করব। তাহলে এই লাইনে যদি আমি পরবর্তীতে আবার এসে প্রিন্ট করি, তাহলে আমি এখন এই লাইন শেষে এখানে পাবো 11। একইভাবে আমি যদি এইখানে আসি, তাহলে আমি দেখতেছি যে আগেই আমাকে ইনক্রিমেন্ট করতে বলছে। তো আমি মেমোরিতে যাব, গিয়ে দেখবো যে সেখানে এখন তো 11 আছে। তো সেটাকে এক বাড়াবো, বাড়ায় সেটাকে অ্যাসাইন করব, 12 বানাবো, দেন সেই 12টাকে এখানে ভ্যালু হিসাবে পাস করব। তাহলে এইভাবে পুরো জিনিসটা আমার আইডিয়াটা চলবে। তাহলে এখানে জাস্ট সিমুলেট করে দেখানো হয়েছে। এখন কথা হলো, যদি এইরকম এই ঘটনাটাই কিন্তু মাল্টিপল এক্সপ্রেশন পাঠানো হয়, তাহলে কি হবে? সো একটা ফাংশনের ভিতরেই আমি একটা ভ্যালু পাস করতে পারতাম, এখন আমি তিনটা ভ্যালু পাস করছি। সো এখানে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা হচ্ছে একটা পাস বাই ভ্যালু। এখানে কয়েকটা মানে আলাদা আলাদা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা আসলে কোথায় কোন জিনিসটা ইউজ করতেছি। যেমন আমি এখন যেই অপারেশনটা করতেছি, এটা হচ্ছে একটা প্রিন্টএফ ফাংশনের কাছে একটা
পাস বাই ভ্যালু হিসেবে কিছু ভ্যালু আমি পাস করতেছি। সো এই অপারেশনটাকে আমি যদি এখান থেকে বের করে এনে এইখানে তুলে ধরি, তাহলে আমি এইরকম একটা অপারেশন চালাচ্ছি। সেই অপারেশনটা ইটসেলফ একটা ভ্যালিড, যে আমি কতগুলো অপারেশন করছি, মাঝখানে কমা কমা দিয়ে আগাইছি। আমি জাস্ট একটু এটা ভ্যালিডিটি যে আছে সেটা জাস্ট বোঝার জন্য এখানে এটাকে একটু রান করি। সো ও আসলে আউটপুট পায় নাই দেখে এখানে দেখাইছে যে প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং। এটা আসলে কম্পাইলার এক একজন এক একভাবে ডিজাইন করছে। আর এটা যেহেতু অনলাইন কম্পাইলার, সো তারা আসলে স্পেশাল কিছু কেস হ্যান্ডেল করে। তো যাই হোক, সহজ হিসাব, আমি এখানে তো কোনো কিছু প্রিন্ট করি নাই, আমি এখানে একটা এক্সপ্রেশন শুধু লিখছি। সো এই এক্সপ্রেশনটাকে আমি এইভাবে লিখতে পারতাম। সো এটাও আমার একটা এক্সপ্রেশন হইতে পারতো। সেম কথা, যেটাই হোক না কেন, এরকম কমা কমা দিয়ে এটাকে আমরা কমা অপারেটর হিসেবে চিন্তা করতে পারি। সো আমরা একটা এক্সপ্রেশন এখানে রান করতেছি, নো প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি এইখানে পাঠাচ্ছি, এই বিষয়টা হচ্ছে একটা ফাংশনের কাছে কিছু ভ্যারিয়েবল পাস করা। আসলে ভ্যারিয়েবল না, আমরা এটাকে বলি আর্গুমেন্ট। তো যখন আর্গুমেন্ট বলি তখন আমরা এই ঘটনাটাকে বলতেছি পাস বাই ভ্যালু। সো আসলে ভ্যারিয়েবলের ভ্যালুটা পাস করা হয়, এখান থেকে ভ্যারিয়েবল কখনো পাস করা হয় না। ভ্যারিয়েবল মানে হচ্ছে তার মেমোরি লোকেশন, তার অ্যাড্রেস। তো আমরা যদি পাস বাই রেফারেন্স করি তখন সেটা আহ, হইতে পারে যে আমি পাস বাই ভ্যারিয়েবল বা পাস বাই ভ্যারিয়েবল রেফারেন্স বা পাস বাই পয়েন্টার করতেছি। তো সেটা এখন এখানে নাই আপাতত। তো এটা পরে আমরা আবার আলোচনা করব। তো আমি এখানে দেখতেছি তিনটা ভ্যালু পাস করা হচ্ছে। তাহলে এই যে ভ্যালুগুলা পাস করতেছি, এখানে যেহেতু কমা অপারেটর আছে, তাহলে এই আমি একটা করে ইন্ডিভিজুয়াল ভ্যালু আসলে পাস করতে পারবো না একটা ফাংশনের কাছে। এই ফাংশনের কলটাকে কমপ্লিট করতে হইলে আমার এই ভ্যালুটাকে মেমোরি থেকে লোড করতে হবে এখানে, দেন এই ভ্যালুটাকে লোড করতে হবে, দেন এই ভ্যালুটাকে লোড করতে হবে। তিনটা ভ্যালুই মেমোরি থেকে লোড করতে হবে, ভ্যালুটাকে পাস করতে হবে। সো আমার এখানে ভ্যালু কত আছে? 10। তাহলে ও যখন এই লাইনে আসবে, এসে দেখবে যে এখানে 10 আছে, তাহলে সে এখানে 10 বসাবে। তারপরে এখানে আবার আসবে, এসে দেখবে যে এখানে আবার 10 আছে, তাহলে সে 10 বসাবে। এখানে তারপরে সে আবার আসবে, এসে দেখবে যে এখানে এ আছে, তাহলে আবার 10 বসাবে। এখন তার এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করা শেষ। এখন এই ফাংশনটাকে কল করা হবে, প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশন তার ডেফিনেশন অনুযায়ী যখন কল হবে, তখন সে এখানে তিনটা ভ্যালু পাইছে, এই তিনটা ভ্যালুকে সে সিম্পলি প্রিন্ট করে দিবে। সো প্রথম লাইনে 10 10 10 এই তিনটা ভ্যালু প্রিন্ট হয়েছে। তো আমি যদি এখানে এ রাখি, একই জিনিস হবে। এখন সমস্যা হইলো যখন আমি এইরকম একটা অপারেশন এখানে দিয়ে দিছি, এই অপারেশনটাকে আমি একটু চেঞ্জ করি জাস্ট ফর সিম্পলিসিটি। আমি যদি এইরকম একটা অপারেশন লিখতাম, তাহলে কি হইতো? সে মেমোরি থেকে একবার এ লোড করতো, তারপরে প্লাস আবার এ লোড করতো, সেই অপারেশনটা কমপ্লিট করতো, 10 10 20, দেন এই পাশের দিকে যাইতো। আমি জাস্ট একটু সিম্পলিসিটি করার জন্য বা বোঝার জন্য আইডিয়াগুলা এখানে এটাকে পাস করলাম। সো সে আসলে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু পাচ্ছে না, সে পাচ্ছে হচ্ছে, মানে ভ্যারিয়েবল পাঠাচ্ছে না, সে পাঠাচ্ছে ভ্যালু। সো এখানে ভ্যালুটা, যেহেতু এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন আছে, সেই অপারেশনটা আগে এক্সিকিউট কমপ্লিট হবে, দেন পাস করবে ফাংশনের কাছে। দেন সবগুলা ভ্যালু যখন রেডি হয়ে যাবে, তখন ফাংশনটা কল হবে। দেন ফাংশন তার ভিতরে গিয়ে ওই ভ্যালু নিয়ে যা করতে বলা হয়েছে সেটা করবে। এখানে সিম্পলি প্রিন্ট করতে বলা হয়েছে, সব প্রিন্ট করতেছে। ওকে, এখন আসি এই এক্সপ্রেশনটাকে কিভাবে ইউলেট করা হবে। সো প্রিন্টএফ যখন এইখানে এই যে ভ্যালুগুলা পাচ্ছে, বা যে কোনো এক্সপ্রেশন যখন ভ্যালুগুলা পায়, তখন আসলে এখানে আরো বিহাইন্ড দ্য সিন কয়েকটা কাজ করা লাগে। যেমন একটা কাজ হচ্ছে, আমার যদি মাল্টিপল অপারেশন থাকে, ফর এক্সাম্পল আমি যদি এখানে এ প্লাস এ মাইনাস এ করি, তাহলে সিনটেক্স অ্যানালাইজার এখানে একটা সিনটেক্স ট্রি তৈরি করবে বা পার্স ট্রি তৈরি করবে এই অপারেশনটাকে এক্সপ্রেস করার জন্য। তো সে দেখতেছে প্রথমে এ, দেন প্লাস, তারপরে এ, তারপরে মাইনাস, তারপরে এ। সো এটা একটা সিনট্যাক্স ট্রি আপনারা, বা প্রিফিক্স ট্রি বলা হয়, মানে এক্সপ্রেশন পার্সিং ট্রি আমরা বলি। তো সেটা হয়তো অনেকে জানেন যে আমি এটাকে এখানে তো আর আঁকা যাবে না, আমি জাস্ট সিম্পলি একটু লেখার চেষ্টা করি যে এখানে এটা, এখানে এইটা, এই যে রেজাল্টটা আসবে, এই পুরো রেজাল্টটার সাথে
একটা মাইনাস হবে, এখানে একটা এ। সো আমি এটাকে আসলে এখানে তো ট্রি বানাইতে পারবো না, আমি জাস্ট সিম্পলি বোঝাচ্ছি যে প্রথমে এই অপারেশনটা হবে এ প্লাস এ, এই যে ভ্যালুটা আছে সেটার সাথে মাইনাস এ, এরকম হবে। আমি ট্রিটা হয়তো বা এইভাবে দেখাইছি, ট্রিটা এই মাইনাসটা এইদিকেও আসতে পারতো, কোনো সমস্যা নেই, মানে এই পুরোটা তৈরি হয়ে দেন হচ্ছে এইখানে মাইনাসটা আসবে আর কি। এখন এই যে এইভাবে যে সে তৈরি করতেছে, তখন কি করে সে হচ্ছে একটা স্ট্যাক ইউজ করে, প্রথমে স্ট্যাকে এই ডাটাটাকে পুশ করে, দেন হচ্ছে একটা প্লাস সাইন পুশ করে, দেন এ পুশ করে। যখন পপ করে তখন হচ্ছে প্রথমে এটাকে পপ করে, দেন হচ্ছে এই এটাকে পপ করে, দেন এই প্লাসটাকে পপ করে, দেন হচ্ছে সে এই দুইটার মধ্যে এই প্লাস অপারেশনটা করে, করার পর যে রেজাল্টটা পায় সেটার সাথে পরের ভ্যালুটাকে পপ করে, দেন পরের অপারেটরটাকে পপ করে, দেন সেই অপারেশনটা করে। তো এইভাবে সে কাজ করে। এখন এই সেম কাজটাই যদি এটা না হয়ে এটা হইতো, তাহলে সে কি করতো? তাহলে কিন্তু সে যখন পুশ করতেছে প্রথমে এ, তারপরে হচ্ছে প্লাস, তারপরে এ, তারপরে হচ্ছে স্টার, সো সেইখানে এইটা পাইতো। সো এইটা তখন আর এইরকম হইতো না, এটা হইতো তখন এইরকম। মানে আগে এই গুণের কাজটা হবে রুটে, দেন সেই গুণফলের সাথে এই প্লাসটা হইতো। আমি এখানে ভিজুয়ালাইজেশনটা হয়তো ভালো করে দেখাইতে পারতেছি না, বাট আপনারা আম, একটা এক্সপ্রেশন পার্সিং যে এক্সপ্রেশন পার্স ট্রি হয় বা সিনট্যাক্স অ্যানালাইজার যে ট্রিটা হয় সেটা একটু সার্চ করে দেখতে পারেন, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে আইডিয়াটা। সো মূল প্রসেসটা আসলে এইভাবে হয়। এখন কোয়েশ্চেন হইলো এটা কেন হইলো, আমি কেন প্লাসটাকে আগে দিলাম, কেন মাল্টিপ্লিকেশনটাকে পরে রাখলাম। এখানে আমি মানে মাল্টিপ্লিকেশনটা আগে করতেছি আর প্লাস অপারেশনটা পরে করতেছি, এই রিজনটা কেন? এই রিজনটা হচ্ছে আসলে ম্যাথমেটিশিয়ানরা আসলে এইটার জন্য একটা প্রেসিডেন্স ঠিক করছেন, যে আমি যদি এইভাবে করি একটা ভ্যালু তৈরি হবে, কিন্তু এই ভ্যালুটাকে আমি কারেক্ট ভ্যালু বলতেছি না আগে যদি যোগ করা হয়, আমি বলতে চাইতেছি এইটাকে আগে করতে হবে গুণের জন্য। এখন এটা যারা তৈরি করছে তারা জানে এটা কেন, কিভাবে এরকম তৈরি করছে। এটার খুব ভালো এক্সপ্লেনেশন আমার জানা নাই যে কেন আমি যোগটা করব না। মানে এখন কেউ বলতে পারেন যে ম্যাথমেটিক্যালি ওটা ভ্যালিড না, তো সেটা ঠিক আছে, কোশ্চেনটা হলো কেন ভ্যালিড না, সেটা নিশ্চয়ই একটা রিজন আছে, সেটা হয়তো বা আমি জানি না। বাট সহজ হিসাব যে আমরা কিছু অপারেটরের প্রিসিডেন্স ফিক্স করে নিছি যাতে করে ইউনিভার্সালি সেম ভ্যালু সবাই ক্যালকুলেট করতে পারে। তাহলে আমি একটু অপারেটরের প্রিসিডেন্স এবং আরেকটা বিষয় আছে অ্যাসোসিয়েটিভিটি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, তারপরে আবার এখানে আসতেছে। তো এখানে খেয়াল করেন, আমরা যে অপারেটর গুলা এতক্ষণ বললাম যে বিভিন্ন ধরনের অপারেটর আছে, সেই অপারেটর গুলাকে এইখানে যখন আমরা লিস্ট ডাউন করছি, এদেরকে একটা প্রিসিডেন্স দিছি। প্রেসিডেন্স মানে হচ্ছে যে কোন অপারেটরটা আগে এক্সিকিউশন হবে। আমার কাছে যদি দুইটা কিছু ভ্যালু থাকে, মানে এখানে যেরকম দুইটা অপশন ছিল, যে আমার কাছে একটা প্লাস আছে একটা গুণ আছে, এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, মানে একটা স্ট্যাকের ভিতরে বা সিনট্যাক্স অ্যানালাইজার যেভাবে কাজ করে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এ, এ, তারপরে একটা এ, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে প্লাস। মানে স্ট্যাকের চেহারাটা এরকম আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো সে কি করে, এই এটাকে লোড করে, দেন আরেকটা একে লোড করে, দেন আরেকটা একে লোড করে, দেন এই স্টারটা পায়। তখন এই স্টারটা যখন সে পায়, এটা একটা অপারেটর, এটাকে কিভাবে এইটার ভিতরে ঢুকানো হয়েছে সেটা আমি পরে আবার বলবো যদি সময় থাকে। বাট তার চেহারাটা এইরকম অবস্থায় আছে। তো সে এটাকে লোড করছে, এটাকে মানে পপ করছে, এটাকে পপ করছে, করার পর একটা অপারেটর পাইছে, তাহলে সে তার ইমিডিয়েট যে দুইটা ভ্যালু ছিল সেই দুইটা ভ্যালুর উপর এই অপারেটরটা এক্সাম মানে অ্যাপ্লাই করবে। সো গুণ করলো দুইটা এর ভ্যালু, তাহলে একটা নতুন ভ্যালু পাওয়া গেছে, আমি ধরলাম সেই ভ্যালুটা হচ্ছে বি। এবার তার কাছে আগে থেকে একটা এ আছে, আরেকটা নতুন ভ্যালু আছে বি, এখন অপারেটর হচ্ছে প্লাস, তাহলে সে কি করবে, এই দুইটার মধ্যে একটা প্লাস অপারেশন চালাবে। তো এইভাবে হচ্ছে আসলে এক্সপ্রেশনটাকে সে ফাইনালি ভ্যালু ক্যালকুলেশন করে, এক্সপ্রেশন থেকে ভ্যালু ক্যালকুলেশন করে আর কি। তো সেখানেই যদি পরপর দুইটা জিনিস থাকে, যখন আমি ইনসার্ট করব এই স্ট্যাকের ভিতরে,
তখন আমার কাছে যদি দুইটা ভ্যালু আসে, আমি কোনটাকে আগে ইনসার্ট করব সেই কনসেপ্টটা হচ্ছে আমি প্রিসিডেন্স অনুযায়ী করব। সো প্রেসিডেন্সের সবচেয়ে হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে এই গ্রুপটার। এই গ্রুপের মধ্যে ইটসেলফ আবার কিছু প্রেসিডেন্সের ব্যাপার আছে। সবার আগে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, যদি কোথাও থাকে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে ফাংশন কল করি। তো কোনো একটা জায়গায় যদি ফাংশন কল থাকে তাহলে এই ফাংশন কলটা আগে হবে। দুইটা অপারেটরের মধ্যে যদি আমার কমব্যাট হয় তখন ফাংশন কলটা আগে হবে, দেন অ্যারে সাবস্ক্রিপ্ট হবে। আচ্ছা, ফাংশন কল ছাড়াও এখানে যদি কোনো সাব এক্সপ্রেশন থাকে, একটা এক্সপ্রেশনের ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছি, ফর এক্সাম্পল আমি এইখানে এইটাকে দিয়ে রাখছি, তাহলে এটা আগে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমার এটা অ্যারে সাবস্ক্রিপ্ট, দেন হচ্ছে আমার মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ পয়েন্টার অপারেটর। এটা হচ্ছে এটা প্লাস প্লাস। এখন কোশ্চেন হলো এটা কোন প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, কোন প্লাস মাইনাস মাইনাস। এটা হচ্ছে পোস্ট ফিক্স, এটাও পোস্ট ফিক্স। মানে পোস্ট ফিক্সের পাওয়ারটা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে তার মানে পোস্ট ফিক্সের কাজগুলো আগে হবে, এটা হচ্ছে কথা আর কি। দুইটা যদি আপনার কাছে কাজ থাকে তখন আপনি এইটাকে আগে করবেন, তারপরে এখানে প্রিফিক্সের কাজগুলো হবে। সো এটা গেল একটা বিষয়। এরকম সবগুলো অপারেটরের আছে। এটা একটু আহ, দেখে নিতে পারেন। হয়তো বা ওইভাবে মুখস্থ রাখা যাবে না, বাট তারপরও কাজ করতে করতে আসলে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলে মাথায় থাকবে। বিশেষ করে আমরা গ্রুপ ওয়াইজ করি আর কি। যেমন অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে দুইটা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর মডুলাস। ওদের সবার প্রেসিডেন্স আসলে সেম। যে কোনো একটাকে আমি আগে করতে পারি। কোশ্চেন হলো কোনটাকে আগে করব, আগে করব যেটা লেফট সাইডে আছে সেটাকে। এটার প্রেসিডেন্স অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। তো আমার কাছে যদি দুইটা অপারেশন থাকে, গুণও আছে ভাগও আছে, যেটা লেফটে আছে সেটাকে আগে করব। দেন হচ্ছে প্লাস মাইনাস। তো এরকম প্রত্যেকটা গ্রুপ অফ অপারেটরকে আপনি একটু চেক করে নিতে পারেন কোন গ্রুপটা আগে কোন গ্রুপটা পরে। আমি সবগুলো এক্সপ্লেইন করতেছি না আপাতত, এই এক্সাম্পলটাই আমরা শুধু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সো এটা হলো একটা, যে আমার পোস্টফিক্সের কাজগুলো আগে হবে, লেফট টু রাইটে হবে। প্রিফিক্সের কাজগুলো পরে হবে, রাইট টু লেফটে হবে। এবং আমার একটা কমা অপারেটর আছে, এটা হচ্ছে আমার তারও পরে হবে। তো কমা অপারেটর কাজগুলো পরে হয়। তাহলে এখন এইখানে আসি। সো এইখানে যে কাজটা করা হবে, তো সে এই এক্সপ্রেশনটাকে পার্স করার জন্য ওই যে সিনট্যাক্স অ্যানালাইজার ভিতরে ঢুকাবে, সে হচ্ছে একটা পার্স ট্রি তৈরি করবে। এইটা পার্স ট্রির ভিতরে চলে আসবে এ প্লাস প্লাস। এটা যেহেতু ইউনারি অপারেটর, এটাকে তার আলাদা করা যাবে না, সো এইটা এখন ভিতরে আছে। তারপরে আরেকটা এ প্লাস প্লাস, তাহলে তার উপরে আরেকটা এ প্লাস প্লাস, তাহলে তিনটা এ প্লাস প্লাস, একটার পরে আরেকটা স্ট্যাকের ভিতরে যখন ঢুকলো তখন উপরে ঢুকলো একটার উপরে আরেকটা। তাহলে সবার আগে এই অপারেশনটা হবে। এটা কোথায় ছিল, এটা ছিল সবার লাস্টে, তাহলে সবার আগে এই লাস্টের এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করা হবে। সো এটা কত, এইটা হচ্ছে পোস্ট ফিক্স। তাহলে সে আগে হচ্ছে এখান থেকে 10 লোড করবে, লোড করে এখানে ভ্যালুটা বসাবে। দেন মেমোরিতে এটাকে আপডেট করবে 11। দেন এখানে আসবে, এখানে এসে দেখবে যে মেমোরিতে এখন এর ভ্যালু আছে 11। দেন হচ্ছে সে 11টাকে এইখানে পাস করবে। দেন সে ভ্যালুটা আপডেট করবে 12। দেন সে এই ভ্যালুটাকে এখানে পাস করবে। এখানে সে এসে দেখবে যে মেমোরিতে এখন 12 আছে, সো এখানে 12 রাখলো সে। অ্যান্ড মেমোরিতে আবার এক বাড়ায় দিল, তাহলে 13। সো এই লাইন এক্সিকিউশন শেষে মেমোরিতে এর ভ্যালুটা 13। তো এই লাইনটাকে আমরা যদি এখানে দেখতে চাই, তাহলে দেখেন এই দিক থেকে 10 11 12। তো এখন এই জিনিসটা যদি একেবারে এক্স্যাক্টলি এই প্রিন্টএফ এর ভিতরে দিয়ে আসে, এটা একটা কমন কোশ্চেন, অনেক জায়গাতে এই কোশ্চেনটা আসে, তখন আমরা সহজে এই শেষ দিক থেকে ইভালুয়েট করতে পারি। যেটা পোস্ট ফিক্স আছে সেটার জন্য খুবই সহজ। জাস্ট অ্যাকচুয়াল ভ্যালুটা বসবে, দেন ইনক্রিমেন্ট হবে, ভ্যালু বসবে, দেন ইনক্রিমেন্ট হবে, ভ্যালু বসবে, পুরোনো ভ্যালুটা বসবে, আর এর পরের ভ্যালুটা ইনক্রিমেন্টেড হবে আর কি মেমোরি। ওকে, এটা গেল। এখন কোশ্চেন হলো যদি এই লাইনটা আমি বাদ দিয়ে দিই, যদি প্রিফিক্স থাকে তাহলে কি হবে। সো প্রিফিক্সের জন্য এই শেষের ভ্যালুটাই আগে হিসাব হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, কারণ স্ট্যাকের ভিতরে যখন ঢুকবে প্রথমে এটা ঢুকবে, তারপরে এটা, তারপরে এটা, তার মানে এইটাকে আগে কাজ করতে হবে। তো সে কি করবে, সে হচ্ছে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবে। তো এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এখানে দেখেন
প্রিফিক্সের জন্য কথা ছিল যে সে যখন ভ্যালুটাকে মানে কোনো একটা জায়গায় প্রিফিক্স পাবে, সে আগে ভ্যালুটাকে মেমোরিতে আপডেট করবে, দেন সে ভ্যালুটাকে এক্সপ্রেশনে বসাবে। তো যে কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল আমি যদি এখানে বি ইজ ইকুয়াল টু প্লাস 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 এ লিখি, তাহলে এই লাইন শেষে এর ভ্যালু 11, তাতে কোনো সমস্যা নেই। এখানেও এই লাইন শেষে এর ভ্যালু 11, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি এইখানে এ প্লাস প্লাস লিখি, তাহলে আগে মেমোরি থেকে ভ্যালুটা লোড করে এইখানে বসায় দিছে, তার মানে 10 বসানো হয়েছে বি এর ভিতরে। যদি এটা না হয়, এটা হয়, তখন কি? তখন হচ্ছে সে আগে মেমোরিতে আপডেট করছে। তো মেমোরিতে আপডেট করা হয়েছে 10 থেকে 11, দেন এই 11কে এখানে বসানো হয়েছে। তো এখানেও সেম কাজটাই হবে, যে মেমোরিতে সে আপডেট করবে। এখন কোশ্চেন হলো তার, আমরা একটু আগে যেটা দেখাইছিলাম, যে স্ট্যাকের মধ্যে যখন একটা পার্স ট্রি আকারে সে রাখবে, তখন আমি এটাকে একটু জাস্ট সহজ করার জন্য এই প্রথমে এটাকে লিখতেছি A1, এটাকে লিখতেছি A2, এটাকে লিখতেছি A3। তো প্রথমে A1 কে রাখবে ট্রি এর ভিতরে, মানে স্ট্যাকের ভিতরে, তারপরে A2 কে রাখবে, তার উপরে রাখবে হচ্ছে A3 কে। এখন আমি প্রতিবার কি বলতেছি, প্রতিবার তাকে বলতেছি মেমোরিতে আগে বাড়াও, প্রথমে ওকে বলতেছি মেমোরিতে আগে বাড়াও, তারপরে এইখানে বসাও। তো সে দেখতেছে যে মেমোরিতে বেড়ে এটা 10 থেকে 11 হয়েছে। ওকে, গুড। তাহলে মেমোরিতে এখন এর ভ্যালু আছে 11, এই অপারেশনটা শেষ, এটা ইয়ে থেকে বের হয়ে গেছে। তাহলে এখানে ভ্যালুটা বসে যাওয়ার কথা, বাট সে এখানে বসায় না, কারণ সে দেখতেছে যে আমার ট্রি এর ভিতরে আমার যেই ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের আরো কিছু প্রি ইনক্রিমেন্ট অপারেশন বাকি আছে। যেহেতু তার প্রি ইনক্রিমেন্ট কিছু বাকি আছে, সেহেতু সে এইখানে ভ্যালুটা বসাইতে পারতেছে না। কারণ ভ্যালুটা সে বসাবে কখন? পুরো এক্সপ্রেশনটা যখন ইভ্যালুয়েট হয়ে যাবে, তখন র্যাম থেকে মানে মেমোরি থেকে আইনা সে বসাবে। তাহলে ও দেখতেছে যে আমার এখনো কিছু পেন্ডিং ওয়ার্ক আছে, তাহলে আমি এটাকে বসাবো না। তাহলে সে কি করতেছে, মেমোরিতে এটাকে 12 বানাচ্ছে। দেন এই কাজটা শেষ হলো, কিন্তু সে ভ্যালুটাকে এখানে এখনো বসাইলো না। কারণ কি? কারণ তার এখনো কিছু পেন্ডিং কাজ বাকি আছে। মানে সে এটা বসাবে না যতক্ষণ না পর্যন্ত তার ইনক্রিমেন্টের কাজ শেষ হচ্ছে, প্রি ইনক্রিমেন্ট। দেন এখানে 13 হইলো, তাহলে এটা শেষ। তাহলে তার কাজগুলো শেষ। তাহলে এখন মেমোরিতে আছে 13, তাহলে এই সব জায়গায় সে 13 বসাবে। তাহলে আমরা দেখি, এখানে হচ্ছে একটা 13 আমি লিখে ফেলছি। তাহলে এই সব জায়গায় সে 13 বসাইছে। তো এটা গেল। নেক্সট আমরা এখানে দেখি, এখানে একটু দুই রকমের অপারেশনই আছে। এখন এই দুইটা জিনিসকে আমরা জাস্ট মিক্স করব। আমরা কি বলছি, যে আমার যদি এটা থাকে, এটা আগে হবে না, এটা আগে স্ট্যাকের ভিতরে ঢুকে যাবে, তারপরে এটা ঢুকবে, তারপরে এটা ঢুকবে। তাহলে এইটার কাজ সবার আগে হবে। এখন এর ভ্যালু আছে কত? এর ভ্যালু আছে 10, তাহলে 10 এখানে বসে যাবে। দেন ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে 10টা 11 হইলো। এখানে আসলো, এখানে এসে দেখলো প্লাস প্লাস অপারেশন, তাহলে 11টা আগেই 12 হয়ে যাবে। তারপরে এখানে সে ভ্যালুটা বসাবে না, কারণ তার কিছু কাজ এখনো বাকি আছে। এর ভ্যালুটা মেমোরি থেকে সে লোড করে মানে ইনক্রিমেন্ট করার পরে লোড করার কথা ছিল, কিন্তু সে এখানে আর লোড করতেছে না বা প্লেস করতেছে না, কারণ তার এখনো কিছু পেন্ডিং কাজ বাকি আছে। তাহলে সেইটা করতে গেল, এখানে গিয়ে সে দেখলো যে 12 হইলো। দেন এখানে এটা তো প্লাস প্লাস, তাহলে সে আগে র্যাম থেকে বসায় ফেলবে, মানে মেমোরি থেকে ভ্যালুটা বসায় ফেলবে, তাহলে সে 12 বসাবে। তাহলে আমি কি বলতেছি, যে আমার প্রথমে এইখানে সে 10 বসাবে, তাহলে লাস্ট এই ভ্যালুটা হচ্ছে 10। এইখানে 10টা থেকে 11 হয়ে গেছে, 11 থেকে 12 হয়ে গেছে, কিন্তু 12 এখানে সে বসাচ্ছে না এখনো। ওকে, আমি একটু খালি রাখলাম 0 0 দিয়ে। দেন এখানে আসলো, এখানে এসে দেখলো যে পোস্ট, তাহলে সে এখানে ভ্যালুটা বসাবে, মেমোরি থেকে নিয়ে বসালো। দেন সে দেখলো যে এটা প্লাস প্লাস, তাহলে 12টাকে 13 করলো সে। ওকে, সে এই কাজগুলা তার শেষ, সব কাজ শেষ। এখন এইখানে যে একটা প্লেসমেন্টের কথা ছিল বা ভ্যালুটা ওখানে বসানোর কথা ছিল, সেটা সে এখনো বসায় নাই, তাহলে সেইটা বসাবে। তাহলে এখন মেমোরিতে আছে কত? এটা আরেকবার আমি একটু দেখি, এটা ছিল 10, দেন 11 হয়েছিল, দেন এখানে 12 হয়েছিল,
দেন 12 এখানে বসছে, দেন হচ্ছে 13 হয়েছিল, তাহলে এখন মেমোরিতে এখানে আছে 13, তাহলে এখানে 13 বসবে। তাহলে দেখেন এখানে 10, 13, 12, মানে 12, 13, 10, তাহলে 12, 13, 10 এই সিকোয়েন্সে ভ্যালুগুলো বসছে। এটা আমি বাদ দেই, এইখানে আসি। এখানে সেম জিনিস বাট দুইটা প্রিফিক্স আছে আর কি। সো এখানে এখন ক্যালকুলেট করা ইজি, যে প্রথমে সে 10 নিয়ে ঢুকছে, সো 10টা মেমোরিতে 11 হয়ে যাবে, কিন্তু সে ভ্যালুটা এখানে প্লেস করবে না। আচ্ছা, দেন এখানে আসলো, এখানে 11 বসবে, মেমোরিতে 11 আছে। 11 বসার পরে ইনক্রিমেন্ট হবে, তাহলে মেমোরিতে এখন 12 আছে। এখানে আসলো, আগেই ভ্যালুটা বেড়ে যাবে, 12টা 13 হইলো, মানে এটা বসাবো না, 13 হইলো আর কি। ওকে, তার সব কাজ শেষ। এখন তাহলে এই প্রিফিক্স যেখানে যেখানে ছিল সেখানে ভ্যালুটাকে বসানো হবে, তাহলে এখানে 13 বসবে, এখানে 13 বসবে। তাহলে 13, 11, 13, 13, 11, 13, তাহলে এই হচ্ছে মোটামুটি, যদি প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা এরকম ভ্যালু পাস করি। এখন এটা প্রিন্টএফ নট নেসেসারিলি, আপনি যদি অন্য একটা টেস্ট ফাংশন তৈরি করেন, সেটার ভিতরে যদি এরকম তিনটা ভ্যালু পাস করেন, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে এটা করতেছি, সেখানেও একই রকমের বিহেভিয়ার সে শো করবে, শো করার কথা আর কি। দেখি আমরা পরে কিনা। এখানে তো এর ভ্যালু 10 আছে, সো এইখানে আমরা এই জিনিসটাকে পাস করলাম। এই ভ্যালুগুলো এখানে পুরোটা ক্যালকুলেশন হবে, হওয়ার পরে নতুন যে আপডেটেড ভ্যালু, সেই ভ্যালুগুলো শুধু এখানে এবিসি এর মধ্যে এসে বসবে। সো আমি জাস্ট এবিসিটাকে এখানে প্রিন্ট করছি, তো দেখা যাক কি হয়। সো এখানে একই আউটপুট আমরা পাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে। এখন এইটাকে আপনি যদি একটা এক্সপ্রেশনের ভিতরে বসাতে চান, ধরেন এটা হচ্ছে একটা বি এক্সপ্রেশন, আপনি বসাতে চাইতেছেন এই জিনিসটা, হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। হচ্ছে এ আর বিটাকে আমি এখানে প্রিন্ট করি, এটা দরকার নেই। তো সিম্পলি এইটা। তো এইখানে দেখেন যে প্রথমে এটা আসলো, এটা প্লাস, যেহেতু সবই একই অপারেশন, মানে সামেশন, সো ওদের প্রেসিডেন্স সেম, তাহলে লেফট টু রাইট হবে, তাহলে এই দুইটা জিনিস আগে ইভ্যালুয়েট হবে। সো এইখানে হচ্ছে আরো ক্যাচ, মানে আপনাকে আরেকটু ওয়ান স্টেপ অ্যাহেড চিন্তা করতে হবে। একটু আগে কমা ছিল, কমার জন্য মানে ফাংশন কলের ভিতরে এক্সপ্রেশনটাকে কল করা হয়েছিল, সেটা আরেকটু ইজি ছিল। কিন্তু এখন এই দুইটা জিনিস আগে ইভ্যালুয়েট হবে, এইটা কিন্তু আগে হবে না। মানে একটু আগে আমি তিনটাকে এই দিক থেকে এই দিকে চলে আসছিলাম, এইটাকে সবার শেষে হিসাব করে ফেলছিলাম, এখন সেটা হবে না। কারণ এখন তিনটাই সমান, তাহলে এইটুকু আগে হিসাব হবে, তাহলে এইটুকু আমরা হিসাব করি। এখানে আছে প্লাস প্লাস এ, প্রথমেই ঢুকলো সে, দেন হচ্ছে এইটা এ প্লাস প্লাস পাইলো। তো এ প্লাস প্লাস এখানে 10 বসার কথা। তো আমি এখানে একটু দেখি, এখানে বসার কথা 10, দেন মেমোরিতে আপডেট হয়ে এটা হওয়ার কথা 11, দেন এইখানে আসার কথা, এখানে অলরেডি মেমোরিতে 11 আছে, সে এটাকে আরো এক বাড়াবে, তাহলে সেটা হবে 12, তাহলে এখানে 12 বসবে, তাহলে দুইটা ভ্যালু
যোগ হবে, 12 আর 10। তাহলে এখানে এই যোগফলটা আসলো 22। ওকে, দেন এইটুকু তো এখনো বাকি আছে, তাহলে এটা আবার যাবে, তাহলে এখানে আবার প্লাস প্লাস। তাহলে এখানে ছিল হচ্ছে, আরেকবার একটু দেখে আসি, 10 ছিল, 11 হয়েছিল, দেন এটা 12 হয়েছিল, সো 12 ছিল। তাহলে এটা ইনক্রিমেন্ট হবে 13, দেন এটার সাথে 13 যোগ হবে, প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে 35। তো দেখি 35 হয় কিনা। 36 হয়েছে। উম, এর ভ্যালুটা 13 আছে, ওকে, এর ভ্যালুটা ঠিক আছে। ক্যালকুলেশনটা ভুল কোথায় হইলো? এটা হচ্ছে 10, 10, 11, 11টা 12, তাহলে 12-র সাথে এখানে 10 যোগ হবে। ওকে, তাহলে 22 হবে। এখানে এর ভিতরে আছে 12, দেন এখানে আসলো, সে পাইলো এখানে 12-র সাথে এক ইনক্রিমেন্ট করে 13। তাহলে বি এর ভ্যালুটা হয় 36। আচ্ছা, আপনাদের মাথায় কিছু থাকলে বলতে পারেন। 2 3 5 আর 1 আর 2 3, 35। আচ্ছা, দেখি এখানে আমার কোনো এক্সাম্পল আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল তৈরি করা আছে, আমি এখান থেকে একটা সিমুলেট করি দেখি। আচ্ছা, তার আগে প্লাস হচ্ছে ইউনারি প্লাস, এটা হচ্ছে বাইনারি এডিশন, লেফট টু রাইট। তো লেফট সাইড একটা আগে হবে, সো এটা তো লেফট। ওকে, ওকে, ওকে। এখানে প্রথমে এ নিয়ে আসছিল, এখানে হচ্ছে প্রথমে এই এটা হবে, 6 কেন বসবে?
লেট মি ট্রাই আ ওয়ার্ড থিং, এটা আসলে কি হয়। পি এর ভ্যালু 11, ডি এর ভ্যালু 11। আচ্ছা, এটা দিয়ে এই আউটকামটা বোঝা যাবে না, বাট আমি জাস্ট একটু সিমুলেট করে দেখার চেষ্টা করলাম আর কি কি হয় বা কি হয়েছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, ও এটা তো এখানে তো ডট মানে কমা অপারেটর না। তো এইখানে একটু ডিফারেন্টলি কাজ হচ্ছে, যে ও যখন এইখানে আসলো, সে 10 নিয়ে ঢুকছিল ভিতরে। তো এইখানে সে সাথে সাথে এটাকে ইনক্রিমেন্ট করে ফেলবে, কারণ এই ভ্যালুটা সে রাখতে চায়। তো এখানে 10 ছিল, সে সাথে সাথে 11 করে ফেলবে। তো এর ভ্যালু মেমোরিতে 11 আছে, বাট সেই ভ্যালুটা এখানে সে বসাবে না, কারণ তার আরো কিছু অপারেশন বাকি আছে, এই অপারেশনটা তার বাকি আছে। তাহলে এখানে আসলো, এখানে এসে এ দেখলো যে 11 আছে, তো 11 সে এখানে লোড করবে। দেন সেটাকে ইনক্রিমেন্ট করবে, তাহলে 11টা 12 হবে। তাহলে সে 12 হয়ে গেল মেমোরিতে। এরপরে এইখানে ভ্যালুটা বসাবে সে, তাহলে এখানে 12 বসাইলো। তাহলে এখান থেকে আসলো 23। এইটুকুর হিসাব করা শেষ। দেন এই অপারেশনটা, তাহলে এইখানে সে প্রথমে বাড়ায় ফেলবে, 12টাকে 13 করে ফেলবে। দেন তার আর কোনো কাজ বাকি নেই, তো এখানে 13টাকেই সে বসাবে, তাহলে 36। এইটা হচ্ছে এই প্রোগ্রামটার আসলে এক্সপ্লেনেশন। তো এরকম আরো কিছু এক্সাম্পল আছে, আমি যদি এগুলোকে এখন এখানে একটু এক্সপ্লেইন করি। এখানে আউটপুট সহই বলা আছে। ফর এক্সাম্পল, আমি যদি এই অপারেশনটাকে চিন্তা করি, তো প্রথমে সে এই দিকে যাবে, যাওয়ার সময় এটাকে ইনক্রিমেন্ট করবে, 5-এর ভ্যালুটাকে সে 6 বানাবে। বাট সে এটাকে বসাবে না এইখানে, কারণ এইখানে বসানোর এখনো তার মানে প্লাস প্লাস যখনই হবে সেই ভ্যালুটাকে বসাবে না। সে তার তার আগে যত কাজ করা বাকি আছে সবগুলা কাজ শেষ করবে, দেন মেমোরি থেকে ভ্যালুটাকে লোড করবে। তো এটা ছিল A5, তাহলে এখানে 6 হইলো। দেন এখানে এর ভ্যালুটা 6 আছে, তাহলে এখানে 6টা বসলো। দেন এর ভ্যালু 7 হইলো। দেন এটা পোস্ট, তাহলে এখানে 7 বসলো। দেন হচ্ছে সে প্লাস প্লাস করলো, তাহলে 8 হইলো। ওকে, 8 নিয়ে সে এখানে ঢুকছে, ঢোকার পরে সে দেখলো যে এখানে প্লাস প্লাস, তাহলে সে এটাকে 9 করলো। আচ্ছা এখানে কি, আচ্ছা এখানে আবার একটু আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে দুইটা অপারেটর, তো একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, তো আগে এইটুকু কাজ সে শেষ করে ফেলবে। তাহলে এইখানে যাওয়ার পথেই সে হচ্ছে এই ভ্যালুটাকে একবার এখানে বসাবে। আচ্ছা আমি এটাকে একটু সিমুলেট করি এখানে। কোনটাকে, এইটাকে। আচ্ছা, এই জিনিসটা আসলে কম্পিউটার কিভাবে প্রসেস করে সেটাকে আমি একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমে এটাকে নাম দিচ্ছি A1, এটা 2, A3, A4। তাহলে সে কি করবে, এখানে প্রথমে একটা প্লাস আছে, দেন একটা মাইনাস আছে। মানে সে হচ্ছে A1 এটাকে নিল, দেন A2 কে নিল, দেন এখানে একটা প্লাস,
দেন A3 কে নিল, দেন এখানে একটা মাইনাস, এই মাইনাসটা আসলে এখানে হবে না, দেন হচ্ছে A4 আসবে, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন তার উপরে মাইনাস। এটা হচ্ছে তার অপারেশন, এইভাবে সে কাজটা করবে আর কি। তো এইটুকু তাকে আগেই বের করতে হবে, কারণ এইটা হচ্ছে পরের অপারেটরটার সাথে রিলেভেন্ট না, কিন্তু এইখানে গিয়ে সে দুইটা অপারেটর পাইলো, মাইনাস আর হচ্ছে গুণ, কোনটা আগে করবে? সে সে আগে গুণের কাজটা করবে, দেন নেগেটিভের কাজ করবে, এই জন্য গুণটা আগে ঢুকছে, তারপরে নেগেটিভ সাইনটা ঢুকছে। তো সে এই দুইটার কাজ করবে। তাহলে এখানে আছে এর ভ্যালু 5, এই ভ্যালুটা মেমোরিতে 6 হইলো, তাহলে মেমোরিতে 6 আছে, দেন হচ্ছে এখানে 6 বসলো, তাহলে এখানে 6, দেন প্লাস, তার মানে এইটুকু এখন তার একটা কমপ্লিট কাজ। তাহলে এইখানে ভ্যালু বসানো লাগবে, ভ্যালু না বসাইলে তো ওই ভ্যালুটা মানে এক্সপ্রেশন তো কমপ্লিট করা যাবে না, ইভ্যালুয়েট করা যাবে না, তো সেখানে ইভ্যালুয়েট করবে। তাহলে এটা মেমোরি থেকে এখন লোড করবে। মেমোরিতে এর ভ্যালু কত আছে? এখানে 6 ছিল, দেন প্লাস প্লাস হয়েছে, তার মানে 7 আছে, তাহলে মেমোরিতে এখন আছে 7। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আসছে তার 7 এখান থেকে। দেন এখানে এই ভ্যালুটা আছে, এখন এর ভ্যালু মেমোরিতে আছে 7, তাহলে সে এখানে 7 বসাইলো, এখানে আছে 7 A3 এর জায়গায়, দেন প্লাস প্লাস হয়েছে, মেমোরিতে 8 আছে, এবার এখানে আসলো, এখানে দেখলো প্লাস প্লাস তাহলে এইটাকে 9 করলো, 9 করে আর কোনো কাজ বাকি নাই, তাহলে সে এটাকে এবার এখানে বসায় দিল। তাহলে এই পাশটুকু ক্যালকুলেশন হয়ে বসে আছে। আচ্ছা আমি একটু ভুল লিখছি, মানে 7 আর 6 হচ্ছে যোগফলটা এখানে বসবে আর কি। যোগফলটা কত? 7 আর 6 13। Okay. এবার এই দুইটা গুণ হবে, যেহেতু গুণ চিহ্ন আছে এখানে, তাহলে 7 9 63 63। এবার হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 13 মাইনাস 63, তাহলে এটা হবে 50। তাহলে এখন আমরা এখানে আউটপুটটা দেখি, তাহলে -50 আর কি, যে 13 - 63, তাহলে -15। তাহলে এখন এই বুদ্ধিগুলো আপনি যদি খাটান, তাহলে হচ্ছে এখানে আপনি যে কোনো এক্সপ্রেশনকেই ইভ্যালুয়েট করতে পারবেন। মাথায় রাখতে হবে যে কোন অপারেশনটা আগে হবে। যেমন এইটুকু অপারেশন করতে গিয়ে প্রথমে কিন্তু এই যোগটা সে করতে পারবে না, তাকে এই যোগটা আগে করতে, এই গুণটা আগে করতে হবে। এখানে দুইটা গুণ আছে, যে কোনো একটা আগে করলেই হইতো, বাট এখানে লেফট টু রাইট আগে ফলো করা হবে, তার মানে এইটুকু গুণ আগে হবে। তাহলে খেয়াল করেন এই 9টা অনেক পরে আসছে, প্রথমে কিন্তু এই 9টা বসে নাই। আমি জাস্ট একটু এক্সপ্লেইন করি। প্রথমে এখানে যখন ঢুকলো এই 5টা 6 হয়ে গেছে, বাট 6 এখানে বসানো হয়নি, কারণ ও মেমোরি থেকে লোড করবে যখন মানে এক্সপ্রেশনটা কোনো অপারেশন হবে, তখন তার কোনো অপারেশন হচ্ছে না, সে শুধুমাত্র ভ্যালুটা ইনক্রিমেন্ট করে চলে গেছে। তাহলে 5টা 6 হয়ে গেছে, এখানে আসলো 6 নিয়ে, 6টা 6 বসলো, 7 হয়ে গেছে মেমোরিতে, দেন গুণ চিহ্ন, এখানে প্লাস প্লাস, তাহলে 6টা 7 হয়ে গেছে, মেমোরিতে এখন 7 আছে, 7টাকে এখানে 8 করা হয়েছে, মেমোরিতে 8 আছে, এখন সে আর সামনে যাচ্ছে না, এইটুকু তার কাজ, এইটুকু হচ্ছে তার এক্সপ্রেশন এখন। তাহলে 8টাকে মেমোরি থেকে লোড করে এখানে বসালো, 7 8 56, এই ভ্যালুটা এখানে সে বসাইলো, দেন সে আরো সামনে গেল, 56-র সাথে এখানে 8 ছিল, তাহলে মেমোরিতে প্লাস প্লাস করলো, 9 করলো, তো মেমোরিতে এখন এর ভ্যালু আছে 9, তাহলে সামনে আর কোনো কাজ নাই তার, এইটুকুকে তার ইভ্যালুয়েট করতে হবে, এখানে 56 ছিল ইন্টু 9, তাহলে যে ভ্যালুটা আসে সেটা। দেন সে এইটুকু কাজ তো সে পেন্ডিং রেখে গেছিল, তার মানে এই পাশের ভ্যালুটার সাথে এই ভ্যালুটাকে যোগ করতে হবে, তাহলে এখান থেকে যা ভ্যালু পাইছে সে, সেই ভ্যালুটাকে সে যোগ করবে কতর সাথে? এইখানে কারেন্টলি মেমোরিতে সবার শেষে এই ভ্যালুটা হিসাব হয়েছে, সেটা ছিল 9, তো 9 মেমোরিতে আছে, তো 9 এখানে এসে বসছে। তাহলে এটা একটু ক্যালকুলেটরে গুণ দিলেই দেখতে পাবেন যে এটা গুণ, মানে এই তিনটা জিনিস গুণ, তারপরে +9 করলে 441 আসে, তো সেটাই এখানে বের করা হয়েছে। তো এইরকম যদি প্রিফিক্স এবং পোস্টফিক্স অপারেশন ইউজ করে একটু কমপ্লেক্স
অ্যারিথমেটিক অপারেশন তৈরি করা হয় অথবা হচ্ছে লজিক্যাল অপারেশন তৈরি করা হয়, তখন হচ্ছে আপনি এই জিনিসগুলোকে এইভাবে ইভ্যালুয়েট করতে পারেন। আমি মাঝখানে আরেকটা এক্সাম্পল তৈরি করছিলাম, সেটা ছিল এইরকম যে আমি এখানে সি অ্যাসাইন করে দিছিলাম। সো এখানে যখন ওটা হচ্ছে তখন অ্যাসাইনমেন্টটা আগে হবে, তো এই জন্য আগে অ্যাসাইন হয়ে যাচ্ছিল। তো অ্যাসাইন করতে হইলে তো ভ্যালুটাকে বসাইতেই হবে, তাই না? আমি যদি ভ্যালুটাকে না বসাই তাহলে তো অ্যাসাইন করতে পারবো না। আর আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি, তো এই কাজটা আগে হবে, এই ভিতরের কাজ শেষ না করে সামনে যাবে না। আবার এইভাবে লেখা যেত, বাট ওটা একটু ভুল হইতো আর কি। যাই হোক, এখানে একটু উল্টাপাল্টা হিসাব হইতো। যাই হোক, আমি একটু দেখি এটা কি হয়। ডি আর ডি। আচ্ছা, এটা এরর। এখানে ওই যে ফার্স্ট ব্র্যাকেট না দিলে আসলে এটা কাজ করবে না, কারণ ভ্যালু রিকোয়ার্ড। যাই হোক, এটা আসলে ভুল, এটা আলোচনা না করি। সেখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, সেম কনসেপ্ট, এখন আর কনসেপ্টে নতুনত্ব কোনো কিছু আসবে না। তো এই জিনিসগুলো একটু দেখতে পারেন। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত কোয়েশ্চেন আসেই এই ধরনের। এত কমপ্লেক্স হয়তো বা আসতে নাও পারে, বাট মূল আইডিয়াটা হচ্ছে যে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসের কে ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করতে আপনাকে দিতে পারে। আচ্ছা, নেক্সটে যাই। রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে ছয়টা: লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল এবং নট ইকুয়াল। তো এইখানে আহ, এই যে একটা অপারেটর, এটা আসলে কি করে সেটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। এটা একটা লজিক্যাল অপারেটর, মানে লজিক্যাল অপারেটর বলতে বোঝাচ্ছে যে একটা লজিক গেট দিয়ে ইভ্যালুয়েশনটা করা হয়। তো সে একটা লজিক গেটের আউটপুট হিসেবে আমরা জিরো পাই অথবা ওয়ান পাই। তো সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের অপারেশন যদি দেই, আলটিমেটলি আমি এখানে ভ্যালু লিখছি, বাট দুই পাশে ভ্যারিয়েবল থাকতে পারে, এক পাশে ভ্যালু আরেক পাশে ভ্যারিয়েবল থাকতে পারে, দুই পাশেই ভ্যালু থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আলটিমেটলি ভ্যালুটাকেই কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে যদি এই কম্পারিজনটা ট্রু হয় তাহলে ওয়ান পাঠানো হয়, মানে ক্যালকুলেশন করে লজিক গেট থেকে ওয়ান আসে, আর আদারওয়াইজ জিরো আসে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 5 <2। তো এটা তো ট্রু না, মানে ফলস, তাহলে জিরো। 2 <5, এটা ট্রু। ওকে। স্পেশালি সমস্যা হচ্ছে এই জায়গায়, 2 <2। 2 <2 তো আসলে ট্রু না, তো এটা ফলস। তো এইভাবে প্রত্যেকটা জিনিস একটু কনস্ট্যান্ট দিয়ে চেক করে দেখতে পারেন। এখানে হচ্ছে সেম জিনিসগুলোই দেখানো হয়েছে। এটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে আর কি, যে সাইজ অফ এর ভিতরে আমরা যদি ওয়ান নট ইকুয়াল ওয়ান দেই, এখানে যে একটা ট্রুথ ভ্যালু আসে, এই ট্রুথ ভ্যালুটা আসলে কম্পিউটার কিভাবে রাখে কম্পিউটার মেমোরিতে সেটা বোঝার জন্য। যে এই ওয়ান রাখার জন্য দেখেন, কম্পিউটার 4 বাইট জায়গা ইউজ করতেছে, তার মানে ট্রুথ ভ্যালুটা আসলে 4 বাইটের মধ্যে স্টোর করা হয়। যদিও এখন নতুন একটা ভার্সন আসছে C23-তে, সেখানে হচ্ছে ট্রু ফলস 1 বিটে রাখা হয়। তো তখন আপনি ট্রুথ ভ্যালুটা 1 বিটে হিসাব করতে পারবেন। বাট এখন আমরা যে ট্রুথ ভ্যালুটা হিসাব করি, মানে এই যে উপরে যে ট্রুথ ভ্যালুটা ছিল, এই যে 01, এইটাকে 4 বাইটে আসলে রাখা হচ্ছে। 4 বাইট বললে আসলে একটু ভুল হবে, মানে আপনি যেই ডাটা টাইপ নিয়ে কাজ করতেছেন সেইটার সাইজ অনুযায়ী আর কি। এখানে যখন আমি ওয়ান ওয়ান দিছি, তখন এটা ধরে নিচ্ছে দুই পাশে ইন্টিজার আছে। এখন যদি শর্ট ইন্টিজার হতো তাহলে 2 বাইটে আসতো। চাইলে এখানে দেয়া যাবে শর্ট করতে চাইলে। এখানে কিউ দিলে কি শর্ট হবে, কনস্ট্যান্ট, নট শিওর, দেখি। না, শর্টের জন্য সে 4 বাইটই রাখছে। আচ্ছা, একটু দেখি লং।
আচ্ছা, এটা আমি ঠিক শিওর না, বাট এটা কেন লং দিলেও সে 4 বাইটেই রাখতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর হচ্ছে যে আমি দুই পাশে দুইটা ট্রুথ ভ্যালুর উপরে কাজ করব। সো এই বিষয়টা বোঝা একটু ইম্পর্টেন্ট যে আমার আসলে দুই পাশে দুইটা ট্রুথ ভ্যালু আছে। সো এই পাশেও 0 অথবা 1 আছে, এই পাশেও 0 অথবা 1 আছে, যে কোনো একটা। সো বাকিটা আমরা জানি যে ট্রু, মানে এন্ড করলে দুইটাই ট্রু থাকলে সেটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। অর করলে আইদার ওয়ান ট্রু হইলে রেজাল্ট ট্রু হবে, দুইটাই যদি ফলস হয় তাহলে রেজাল্ট ফলস হবে। নট করলে জাস্ট ট্রুথ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, 0 কে নট করলে 1 হবে মানে ট্রু হবে, ফলস কে নট করলে ট্রু হবে, ট্রু কে ফলস করলে ট্রু কে নট করলে ফলস হবে। তো এইগুলো এইখানে এইভাবে একটু করে দেখা যেতে পারে, বাট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আসলে ট্রুথ ভ্যালু কাকে বলতেছি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্রুথ ভ্যালু হচ্ছে জিরো এবং নন জিরো আকারে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ যেহেতু এতদিন পর্যন্ত ডাইরেক্ট কোনো ট্রু ফলস ছিল না, তো সেক্ষেত্রে 0 কে ফলস ধরা হইতো এবং নন জিরোকে ট্রু ধরা হইতো। সো এনি নন জিরো ইজ ট্রু। তো আমি যদি এই পার্টটুকুকে ইভ্যালুয়েট করি, তো আপনাকে এইরকম কন্ডিশন আসলে দিতে পারে যে এমন একটা কিছু দিল, দিয়ে হচ্ছে নেগেটিভ একটা ভ্যালু আসে। সো নেগেটিভ ভ্যালু আসলে সেটা কি ট্রু না ফলস, আপনি কি ধরবেন? তো এটা ফলস ধরতে হবে, আর এই পাশে 0 মানে ট্রু। তো আমি যদি এটাকে একটু রান করি, তাহলে এখানে দেখতে পাবো যে 5 আর 0 এটা মিলে এন্ড করলে 0ই হয়, কারণ একটা ট্রু দিয়ে কোনো লাভ নেই। আর এইদিকে হচ্ছে দেখেন দুইটা জিনিস দিলাম, 4 আর -4। সো 4ও ট্রু, -4ও ট্রু, তাহলে ট্রু ট্রু অর করলে ট্রু হবে। এখানে -5 ট্রু, এই পাশে ফলস, তাহলে ট্রু আসবে। তো সহজ কথা হচ্ছে যে আমার এখানে যেই লজিক্যাল অপারেটর আছে দুই পাশেই ট্রুথ ভ্যালু নিয়ে কাজ করে। ট্রুথ ভ্যালু হচ্ছে 0 এবং নন জিরো, 0 হচ্ছে ট্রু ফলস, নন জিরো হচ্ছে ট্রু। এটা মাথায় রাখতে হবে। এটা জাস্ট একটু সিমুলেট করে দেখানো হয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং করা হয়েছে, এটা হয়তো বা পরীক্ষা এভাবে আসবে কিনা আই এম নট শিওর, বাট জাস্ট টু গেট অ্যান আইডিয়া যে এইখানে যখন প্রিন্ট করা হয়েছে, এই প্রিন্ট ফাংশন আমাদেরকে একটা কিছু রিটার্ন করে যেটা আমরা সাধারণত টেস্ট করি না বা আমরা জানি না কি রিটার্ন করে। তো সে আসলে রিটার্ন করে সাকসেসফুলি কয়টা ক্যারেক্টার প্রিন্ট করছে। তো সেই ভ্যালুটা সাধারণভাবে যখন সে কিছু প্রিন্ট করছে তার মানে সে আহ, সেই নাম্বারটা এখানে যেমন হ্যালো প্রিন্ট করছে, HELLO, তাহলে এখানে 5 6 পাঠাবে সে। তাহলে 6 হচ্ছে নন জিরো, তার মানে ট্রু, তাহলে এই পাশে ট্রু আছে। তো এই ভ্যালুটা মানে 2 নাম্বার প্রিন্টএফ এর ভ্যালুটা হচ্ছে আমাদের ফলস আসার কথা আর কি। মানে এখানে হচ্ছে 0, আর এই পাশে হচ্ছে হ্যালো। এটা যেটা আরেকটা প্রিন্টএফ, এটাও প্রিন্ট হবে, দেন হচ্ছে এখান থেকে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হচ্ছে আহ, আচ্ছা, এইখানে যেই বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হলো, খেয়াল করেন, যখন এই লাস্ট লাইনটা একটু দেখেন, যে এখানে একটা 1 আছে, তারপর একটা অর সিম্বল আছে। তো ওয়ানের পরে, অর এর পরে যদি কিছু থাকে ট্রু অথবা ফলস, ইরেসপেক্টিভ অফ এই পাশটা, আমার রেজাল্ট কিন্তু ট্রু হবে। তো সে এই পাশটাকে আর এক্সিকিউশন করে নাই। এইটা বোঝার জন্যই আসলে এক্সাম্পলটা তৈরি করা হয়েছে। সো ওয়ান অর এই পাশে, এখন 1 মানেই তো ট্রু, তাহলে এই ট্রুটা শুধু সে প্রিন্ট করছে। আমি একটা একটা করে লাইন এক্সিকিউট করি, তাহলে শুধু 1 হয়েই শেষ, এই প্রিন্টে ফাংশনটার এক্সিকিউশনই হয়নি। ওয়ারেজ আমি যখন এইটাকে এক্সিকিউট করতেছি তখন এই পাশে 0, তাহলে এই পাশটা আমার লাগবে, আদারওয়াইজ আমি এই অরটাকে ক্যালকুলেট করতে পারবো না।
এটা 0 হলে রেজাল্ট 0 হবে, এটা 1 হলে রেজাল্টটা 1 হবে। তাহলে আমি দেখি কি হয়েছে। তো এখান থেকে একটা ট্রুথ ভ্যালু আসছে, মানে 6 আসছে। এটা একটু পরে আমি দেখাচ্ছি যে কেন 6 আসলো। তো সেটা আমি হচ্ছে 1 মানে 2 পাইলাম, তাহলে 0 আর অর 2, তার মানে 2 মানে 1। তাহলে এখানে এই হ্যালোটাও প্রিন্ট হয়েছে, এই 1টাও প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এইটাকে এক্সপ্লেইন করবে। এখানে দেখেন এই পাশে 0, দেন আমার হচ্ছে এন্ড। তাহলে যদি আমার 0 থাকে, এন্ড এর পরে আর কিছু আছে কি নাই সেটা আমার আসলে দেখারই প্রয়োজন নাই। কারণ কি, কারণ 0-র পরে আসলে এই পাশটা তার দরকার নাই, এন্ড যদি হয় অপারেশন। তাহলে আমি এখানে পাইলাম রেজাল্ট হচ্ছে উম, প্রথমে আমি এই পাশে গেলাম 0-র পরে। আচ্ছা, এই পাশটা কেন এক্সিকিউট হইলো, এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, এটা এক্সিকিউট হইলো, ওকে। দেন 1 আসলো, 0 এন্ড 1 তো 1 না, এটা কেন আসলো? আচ্ছা, এটা আগের আউটপুটটা রয়ে গেছিল, সো আমি এক্সিকিউট করি নাই। তো তাহলে এবার কারেক্টলি আছে যে আমি এই পাশে পাচ্ছি 0, তাহলে এই পরে আর দেখার দরকার নাই, কারণ 0-র সাথে যাই এন্ড করি না কেন 0-ই হবে। ওকে, পরের এক্সাম্পলটায় যাই। তো এইখানে এখন 1 আছে, ইটস ওকে, বাট এই পাশে আমাকে আর দেখতে হবে 1 এর সাথে 0 থাকলে রেজাল্ট 0 হবে, যদি 1 থাকে তাহলে রেজাল্ট 1 হবে। তাহলে এই পাশটা আগে প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে। দেন ওখান থেকে 6 আসছে, নন জিরো, তার মানে এই পাশে ট্রু, এই পাশেও ট্রু, তার মানে দুইটা মিলে ট্রু, তাহলে 1 আসছে। আচ্ছা, এখন আমি এইটা একটু কনফিউজিং মনে হতে পারে যে এইটা থেকে কেন 6 আসতেছে, বলতেছে দেখি কি আসে। এখানে দেখেন 6 আসছে, কেন 6 আসছে, এখানে 6টা ক্যারেক্টার প্রিন্ট হয়েছে, সেজন্য 6 আসছে। এখন এই প্রোগ্রামটার আসলে আউটকাম কি, এটা পড়ে আমি বুঝবোটা কি? এটা জাস্ট সিমুলেট করা হয়েছে বোঝার জন্য যে আসলে এন্ড অর, লজিক্যাল এন্ড অর অপারেশন কোন অর্ডারে কাজ করে, এবং এক পাশে 0 থাকলে অর সামনে গিয়ে ওই পাশটা টেস্ট করে, এই পাশে 1 থাকলে অর সামনে গিয়ে এই পাশটাকে আর টেস্টই করে না। এন্ড এর ক্ষেত্রে এই পাশে 0 থাকলে এই পাশটাকে আর সে টেস্টই করে না। তো এখন আপনাকে একটা এক্সপ্রেশন দিতে পারে, এক্সপ্রেশনটা আমি সরাসরি প্রিন্টএফ এর ভিতরে লিখছি, এখানে না দিয়ে মানে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হইতে পারে, বা একটা ইফের ভিতরে হইতে পারে, একটা হোয়াইলের ভিতরে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। আমি জাস্ট সিম্পল এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করাটা আগে শেখার চেষ্টা করতেছি। তো খেয়াল করেন, আমি যদি এই প্রোগ্রামটাকে চালাই, আমার এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে 10, এটা একটা নন জিরো ভ্যালু, তার মানে ট্রু। এই পাশে একটা লজিক্যাল অপারেশন, ট্রু এর পরে লজিক্যাল অপারেশন এইদিকে যাই থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, কারণ রেজাল্টটা আলটিমেটলি ট্রু হবে। তাহলে সে এই পাশটাকে এক্সিকিউট করবে না। তাহলে এক্সিকিউট না করলে পার্থক্যটা কি হবে, এই পাশটা যদি এক্সিকিউট হইতো তাহলে এখানে প্লাস প্লাস বি অপারেশনটা হইতো, তার মানে বিটা এক্সিকিউট হয়ে 6 হয়ে যেত। কিন্তু এটা যেহেতু হবে না, তার মানে এইখানে বিটার ভ্যালু 6 হবে না, বি এর ভ্যালুটা এখানে 5ই থাকবে। তাহলে এখানে আসি, এখানে যাই, এখানে বি এর ভ্যালুটা 5ই আছে। হোয়ারএজ আমি যদি এটাকে এন্ড করতাম, এখন দেখেন এই এর ভ্যালুটা যাই হোক না কেন, মানে যাই হোক না বলতে এই ভ্যালুটা হচ্ছে ট্রু, মানে নন জিরো, তাহলে এই পাশটা অবশ্যই ক্যালকুলেশন করা লাগবে। এই পাশে 0 হলে পুরোটা 0 হবে, এই পাশে 1 হলে পুরোটা 1 হবে। তাহলে সে ক্যালকুলেশন করবে, তাহলে বি এর ভ্যালুটা 6। আচ্ছা, এইটাকে যদি আমি 0 করে দেই, এখন এন্ড, এটা যেহেতু 0, এই পাশের দরকার নেই আমার ক্যালকুলেশন করার, তাহলে সে এখানে টোটাল রেজাল্ট পাবে 0, আর এই ভ্যালুটা পাবে 5, কারণ এটাকে আর ইভ্যালুয়েট করা হয়নি। তো এইভাবে আপনাকে একটা অপারেশন দিতে পারে এন্ড অর এর জন্য। এন্ড অর এর ক্ষেত্রে এটা জাস্ট করা হয়েছে যে আসলে সে লজিক্যাল অপারেশন গুলা করার পরে যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটা যে রেজিস্টারে রাখে সেটা সাইজটা কত, সেটা সাইজ অফ 4 বাইটের। তো বিট ওয়াইজ অপারেশন এখানে জাস্ট সিম্পল, আমার যদি দুই পাশে দুইটা ভ্যারিয়েবল থাকে তাদের মধ্যে বিট ওয়াইজ অপারেশন গুলো হবে।
এখন আর ট্রুথ ভ্যালু নিয়ে কাজ হবে না, এখন কাজ হবে ইন্ডিভিজুয়াল এক একটা বিট ধরে ধরে। এখানে প্রথম একটা এক্সাম্পল 12, 12-র ভ্যালুটা এখানে বাইনারিতে লেখা হয়েছে, দেন 5, 5টাকে বাইনারিতে লেখা হয়েছে, দেন এন্ড করা হয়েছে। এন্ড মানে দুইটাই ওয়ান, যেখানে সেখানে ওয়ান হবে, বাকিগুলো জিরো। তো এইভাবে আপনি এই অপারেশনগুলো, প্রত্যেকটা অপারেশন একটু সিমুলেট করে দেখতে পারেন। এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট এবং রাইট শিফট। তো লেফট শিফট করা মানে হচ্ছে যে আমি শেষের দিকে দুইটা জিরো বসাবো, তাহলে বাকিগুলো এই দিক থেকে বের হয়ে যাবে, সামনের দিক থেকে। আর রাইট শিফট মানে হচ্ছে যে আমি সামনের দিকে দুইটা জিরো বসাবো, তাহলে পেছনের দিক থেকে দুইটা জিরো বের হয়ে যাবে। তো সোজা কথায় আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে যতটা বিট দেয়া আছে, দুইটা বিট, ততগুলা বিট শেষের দিকে অ্যাজ এ জিরো অ্যাড হবে। অবশ্যই জিরো অ্যাড হবে এই নতুন বিটগুলা। তাহলে শেষের দিকে অ্যাড হলে সামনের থেকে দুইটা বের হয়ে যাবে, যেই ভ্যালুই থাকুক না কেন। এখানে যদি ওয়ান থেকে থাকতো তাহলে সেটাও বের হয়ে যেত। আর এইদিকে হচ্ছে রাইট শিফট। সো রাইট সাইডে মানে হচ্ছে, মানে এই রাইট সাইড থেকে দুইটা বিট আমার বের হয়ে যাবে। এই হচ্ছে আমার মানে সহজ এক্সপ্লেনেশন, যে লেফট শিফট লেফট সাইডে দুইটা, মানে প্রত্যেকটা বিট আসলে লেফট আর রাইট। লেফট শিফট লেফটের দিকে, এটা হচ্ছে রাইটের দিকে, এখান থেকে বের হয়ে যাবে, রাইট সাইড থেকে বের হয়ে যাবে। আর এটা হচ্ছে লেফট থেকে বের হয়ে যাবে আর কি। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যদি আমার লেফট শিফট হয়, শেষের দিকে আমি দুইটা জিরো ঢুকাই দিব, সামনের দিক থেকে দুইটা বিট বের করে নিব। মানে নাম্বারটা ক্যারেক্টারে থাকতে পারে, সহজে মানে বোঝানোর জন্য ক্যারেক্টার দিয়ে হয়তো বা এই হিসাবগুলো আসতে পারে, বাট আমি এখানে ইন্টিজার দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো ইন্টিজার দিয়ে দেখালে আসলে এটা 4 বাইটে আসবে আর কি, পুরো ভ্যালুগুলা। তো এখানে এই যে এইরকম রেজাল্টটা আর কি দেখানো হয়েছে। তো রেজাল্টটাকে আপনি চাইলে এখন প্রত্যেকটা ভ্যালুকে মানে বাইনারিতে করে করে দেখতে পারেন। এখন এতগুলা বানাইতে গেলে একটু সময় লাগবে, আমি যে কোনো একটা নেই। এই ভ্যালুটা, এইটাকে একটু নেই, এটা একটু ছোট আছে। তো আমি প্রথমে রাখতে চাচ্ছি 12, এটাকে বাইনারিতে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট অফ 12, এটাকেও বাইনারিতে আমি দেখাইতে চাচ্ছি। তো পার্সেন্টেজ বি, এখানে পার্সেন্টেজ বি। সো খেয়াল করেন এই যে পার্সেন্টেজ বি 12, 12টা হচ্ছে এইটা। আর এটাকে যদি কমপ্লিমেন্ট করা হয়, তার মানে এই দুইটা ওয়ান বাদে বাকি সবগুলা 4 বাইটের ওয়ান হয়ে যাবে। সো এই নাম্বারটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন টুস কমপ্লিমেন্ট দিয়ে, দেখবেন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 13। আর এটা যেহেতু নেগেটিভ, তাহলে -13। তো এইরকম প্রত্যেকটা ভ্যালু আপনি চাইলে হিসাব করে দেখতে পারেন বিটওয়াইজ আসলে কি ঘটনাগুলো ঘটছে। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোনো একটা কোশ্চেন আসতে পারে, এবং হচ্ছে সেটা নট নেসেসারিলি আমি যত সিম্পল ভাবে এক্সাম্পল দিছি তত সিম্পল ভাবে এক্সাম্পল নাও আসতে পারে, সেটা আরেকটা এক্সপ্রেশনের ভিতরে ইনবিল্ট করা থাকতে পারে। তো এছাড়া আমাদের বেশ কিছু অপারেশন আছে, যেমন প্যারেনথেসিস দিয়ে আমরা ফাংশন কল করি, অথবা হচ্ছে এই যে এরকম পাস করি। তো এটা একটা স্ট্রিং আর কি, স্ট্রিং 1 পাস করা হয়েছে, স্ট্রিং 2 পাস করা হয়েছে। সাইজ অফ অপারেটর আছে আমাদের। তারপর হচ্ছে আমরা কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারি, এগুলো কমনলি আমরা জানি যে এটা একটা কন্ডিশন, এটা যদি ট্রু হয় তাহলে এই অংশটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এই অংশটা এক্সিকিউট করবে ফলস হলে। তো আমি এখানে একটা রিলেশনাল অপারেটর দিয়ে একটা কন্ডিশন তৈরি করছি। অপারেটর প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি এটা মোটামুটি আমি আলোচনা করছি, বাট এটা আসলে একটু নিজেকেই শিখতে হবে, এটা মুখস্থ করানোর কিছু নেই। বেসিক আইডিয়াটা আমি ধরে দিচ্ছি যে আমাদের হচ্ছে একটা অপারেটরের প্রেসিডেন্স আছে, অর্থাৎ দুইটা অপারেটর যদি পরপর আসে, কোন অপারেটরটা আগে এক্সিকিউশন হবে। দেন যদি সেম প্রেসিডেন্স হয়, তাহলে তাদের একটা লেফট টু রাইট অথবা রাইট টু লেফট রিলেশনশিপ থাকে। তো যেটা সে- মানে পরপর দুইটা যদি আসে ইনটু, তাহলে আগে লেফট সাইডের কাজটা আমরা করব, লেফট মাল্টিপ্লায়ারের কাজটা, দেন রাইট সাইডের কাজটা হবে।
এরকম কিছু কিছু অপারেটর আছে যেগুলো হচ্ছে রাইট সাইড আগে করে, যেমন এই যে টার্নারি অপারেটর গুলা, যদি এরকম পরপর দুইটা আসে টার্নারি অপারেটর, তখন হচ্ছে রাইট সাইডের কাজটা আগে হবে। অ্যাসাইনমেন্টের কাজগুলো রাইট টু লেফট হয়, মানে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট গুলা। এছাড়া আমাদের হচ্ছে এই যে এই গ্রুপটা, এটা রাইট টু লেফট হয়। এই তো মোটামুটি। এটা ডিসকাস করা হয়েছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের অপারেটর গুলা নিয়ে একটা ডিসকাশন। এখান থেকে ইম্পর্টেন্ট আসলে বেশ কিছু কোয়েশ্চেন আছে। তো এইভাবে অ্যাকচুয়াল ফিলোসফিটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। দেন আপনাকে যত কমপ্লেক্স অপারেশনই বা কমপ্লেক্স সিস্টেমই বানায় দেয়া হোক না কেন, তাতে আসলে কোনো প্রবলেম নাই। আপনি সেটা ক্যালকুলেট ইভ্যালুয়েশন করতে পারবেন। তো আপনাকে বিহাইন্ড দ্য সিন আসলে কি হয় সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই নিয়ে আপনি একটা নিজে নিজে এক্সপ্রেশন লেখেন দুই তিনটা ভ্যারিয়েবল ধরে। ধরেন এখানে একটা ধরলাম 10, এখানে ধরলাম বি এর ভ্যালু হচ্ছে 20, সি এর ভ্যালু হচ্ছে 30। এখন এই ভ্যালুগুলাও উদ্ভট ভাবে তৈরি করে দেওয়া হইতে পারে, যেমন আপনাকে একটা ই নাম দিয়ে তৈরি করা হয়েছে যে এ বি সি ডি ই। এইখানে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে -3, -4। আচ্ছা, এখানে সিম্পলিসিটি করার জন্য এগুলোকে হচ্ছে এম এন আর এক্স দিলাম। এখন আপনাকে দিল একটা অপারেশন ইন্টিজার, এখানে ইন্টিজার না দিয়ে ক্যারেক্টার দিতে পারে। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, সবকিছুই আমি ডিসকাস করছি, এবং এখান থেকে আপনার অন্তত একটা বা দুইটা কোশ্চেন আসবে, আরো বেশি আসতে পারে। বাট আইডিয়াটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা জিনিসকে চোখে দেখতেছেন কিনা, ডিটেলসটা ফলো করার চেষ্টা করতে পারতেছেন কিনা। যে ধরেন একটা ক্যারেক্টার CH রাখা হয়েছে, এখানে অনেক হিসাব নিকাশ করব। আমি কি করব, আমি এখানে একটা M++ দিব, দেন এটার সাথে একটা প্লাস করব কাকে, আমি প্লাস করব ডি কে। দেন হচ্ছে আমি একটা গুণ করব, গুণ করব কাকে, গুণ করব হচ্ছে প্লাস প্লাস এন কে। দেন আমি হচ্ছে একটা ভাগ করব, ভাগ কাকে করতে পারি, ডি কে করতে পারি, ই কে করলাম ভাগ। দেন আমি একটা মড করব, মড কাকে করতে পারি, আমি এক্স দিয়ে মড করলাম। দেন আমি এখানে একটা লজিক্যাল অর করে দিলাম, লজিক্যাল অর করলাম আমি বি এর সাথে। বি না, এ এর সাথে করলাম ধরো। এইটুকু রাখলাম, আমি আর কমপ্লেক্স বানাইলাম না। এখন এখানে আপনাকে প্রথমত যেহেতু অনেকগুলো অপারেটর, তো অপারেটরের প্রেসিডেন্স কোনটা আগে হবে, কোনটা অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী আগে হবে, সেগুলো আসলে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমি এখানে একটা একটা করে দেখি এটা করা যায় কিনা। এত কমপ্লেক্স আসবে না, বাট এই ধরনের কিছু একটা আসবে যেটা আসলে মানে অল্প সময়ে চিন্তা ভাবনা করলে লজিক্যালি মেলানো যায়। এটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে যদিও। যাই হোক, এখানে M++ আছে, সো এম এর ভ্যালুটা এখানে সরাসরি বসানো হবে। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 10। দেন এম এর ভ্যালুটা 11 হয়ে গেছে। এখন এমটা যদি পরবর্তীতে এখানে আবার কোথাও কাজে লাগানো হয়, তাহলে সেখানে এম এর ভ্যালু 11ই বসবে। ওইটা পরে আসতেছি আবার। দেন এখানে বলতেছি প্লাস। দেন এখানে ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে এখানে সি এর ভ্যালু -4, তার মানে এখানে ডি এর ভ্যালু হচ্ছে -3। -3। দেন একটা গুণ, গুণ N++, এন কত, এন ছিল 20, তাহলে সাথে সাথে ওটা 21 হয়ে যাবে। 21 হয়ে সে এখানে 21 বসবে। দেন একটা ভাগ, ভাগ কত, ই, ই কত, ই হচ্ছে -3, -2, -2। দেন মড এক্স, মড এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 30। দেন অর এ, এ কত, এর ভ্যালু হচ্ছে 0। অ্যান্ড এম এর ভ্যালু, এম এর ভ্যালু এখানে 10টা 11 হয়েছিল, তাহলে 11। আচ্ছা,
যখন মানে এই প্রসেসিং গুলা হবে, সে কিন্তু ক্যারেক্টারে বা 1 বাইটে রাখবে না, সে এখানে সব ইন্টিজার নাম্বার পাচ্ছে, তো এগুলো সব ইন্টিজার 4 বাইটের হিসাবই হবে। তো প্রথমে এই অংশটাতে আসবে, এটা হিসাব হবে না, কারণ হচ্ছে এখানে একটা গুণ আছে। গুণের পরে এখানে হচ্ছে এটাকে কি বলে, ভাগ আছে, এখানে মড আছে, এদের প্রেসিডেন্স সমান সবার। তাহলে এই অপারেশনটা আগে হবে, মানে এটার পরে এটা আছে বাট আগে লেফট সাইড হবে। তাহলে 21 আর 3, তাহলে -3 তাও, তাহলে -63, এই অংশটা ইভালুয়েট হয়ে আসবে -60। আচ্ছা, এই লাইনটা এখানে রাখি। -63। আচ্ছা, দেন হচ্ছে এখন তাহলে কি আছে, এখানে একটা ডিভিশন, আর এরপরে আছে হচ্ছে মড। দুটাই সেম, মানে অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স সেম, সো অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী লেফট পাশটা আগে হবে। তাহলে -63 ÷ -2, তাহলে এটা ইন্টিজার ডিভিশন, তাহলে এটা হবে 30, মানে 1, নেগেটিভ নেগেটিভটা কাটাকাটি গেল আর কি। 31, 31 mod 30। তারপরে আছে একটা অর অপারেশন। এখন কোশ্চেন হলো কোনটার পাওয়ার বেশি। এটা তো আছেই, এটার সাথে এটার পাওয়ার বেশি, তাই মানে প্রেসিডেন্স বেশি, সেজন্য এটা। এখন এখানে আসছে আবার অরের পাওয়ার আরো বেশি। ওকে, না, অরের পাওয়ারটা কম। সো তাহলে ও পরে হবে, আগে হচ্ছে এটা এই পাশটা হবে। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এখানে হচ্ছে 31 mod 30, তো 31কে 30 দিয়ে ভাগ করলে 1 হয় ভাগফল। 30, 1 এ 30, হাতে থাকে 1, তার মানে এখানে 1 থাকে। আচ্ছা, এখন হচ্ছে প্লাস আর এইটা, এখন এই দুইটার মধ্যে প্লাসের প্রেসিডেন্স বেশি, তাহলে এটা আগে হবে 11। তারপরে হচ্ছে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে আবার অরের পাওয়ার আগে বেশি, সো এটা ট্রু। আর এটা হচ্ছে ফলস। এখন হচ্ছে ট্রু ফলস হিসাব করতে হবে। আচ্ছা, না, এটা হচ্ছে বিটওয়াইজ অর। সো বিটওয়াইজ অর মানে হচ্ছে, মানে 11-র বাইনারি যে নাম্বারটা, তার সাথে অর হবে 0। এখানে আবার একটু ইন্টারেস্টিং, এটা কোইন্সিডেন্টালি আমি এখানে 0 ধরছি বা এটাকে রাখছি দেখে এরকম হয়েছে। মানে আপনি চিন্তা করেন, 11 নাম্বারটাই যাই হোক না কেন বাইনারি কম্বিনেশন, তার সাথে যদি 0কে অর করি, অর মানে হচ্ছে যদি 1 থাকে দুইটার মধ্যে যে কোনো একটা, তাহলে সেটা 1 হবে। সো এটা একটা সহজ আউটপুট আসবে, সেটা হচ্ছে 11 11ই থাকবে। দেন হচ্ছে এন্ড। এখন এন্ড তো আসলে ট্রুথ ভ্যালু নিয়ে কাজ করে, তাহলে এই পাশে ট্রু আছে, এই পাশেও ট্রু আছে, তাহলে এটা ক্যালকুলেশন হবে 1। তাহলে ফাইনাল আমার এত কিছুর পরে, আমি তো অনেক কিছু মুছে দিছি এটা। আচ্ছা, যাই হোক, আবার লাগলে বের করবো সামহাও। সিএইচটাকে আমি ডেসিমেলে প্রিন্ট করার চেষ্টা করতেছি। এখানে একটা নামে হচ্ছে সেমিকলন হবে আর কি। 1 আসলো, দেখেন আমরা যেটা হিসাব করে বের করলাম। আচ্ছা, যদি আমি এখানে একটু ব্যাকে যাই, এত ব্যাকে গেলে অনেক কিছুই হারায় যাবে এখন আসলে। যাই হোক, এইটুকুই রাখি, এটা একটু পরে আবার বের করবো, সমস্যা নেই। সিএইচ, আর কিছু দরকার নেই। ওকে, এটা হচ্ছে আমার 1 আসছে আউটপুট। ওকে, 1টা কোথায় আসছিল লাস্ট এন্ডে, এটা আমরা দেখছিলাম যে এই পাশে 11 আছে, এন্ড 11 আছে। তো আসলে 11 দিয়ে কিছু হবে না, কারণ লজিক্যাল এন্ড অপারেটর কাজ করে ট্রুথ ভ্যালুর উপরে। তো নন জিরো মানে ট্রু, এই পাশে নন জিরো মানে ট্রু। আমি যদি এখানে 11-র বদলে এর বদলে লিখি, তার মানে এই পাশে 11 আছে, এই পাশে 0 আছে, তাহলে হচ্ছে ট্রুথ ভ্যালু 0। আমি যদি এটাকে না লিখি, তাহলে তার এই অংশটা নাই, তার মানে আগের যতটুকু অংশ ছিল সেটা ক্যালকুলেশন করে এই পাশে 11 আসছিল, তাহলে রেজাল্টটা 11। তাহলে 11। আমি যদি তারও একটু আগের লাইনে যাই, এই 11টাকে যদি আমি বাদ দেই, এই পাশের এটাকে, অরটাকে, এটাও এই পাশটাও 11ই থাকে।
তারপর হচ্ছে এই মডটাকে যদি আমি বাদ দেই, তাহলে মডটাকে বাদ দিলে আমরা দেখছিলাম যে ওইখানে হচ্ছে আমাদের 30, কত আসছিল যেন, 31 আসছিল। তো দেখি 31 আসে কিনা। আচ্ছা, 41 দেখাচ্ছে, এটা একটু হিসাব করতে হবে তাহলে আরেকবার। এখানে একটা 10 যোগ ছিল 31 এর সাথে কি? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমি সামহাও মিস করছি। এই 10টাকে আমি যোগ করি নাই, তো এখানে একটা 10 ছিল, তো 41 আসছিল। ওকে, তাহলে এইটাকে যদি বাদ দেই, এই ভাগশেষটাকে যদি বাদ বাদ দেই, তাহলে এখানে 53, এটা -63 আসছিল না মনে হয়। আচ্ছা, এটা একটু করে করে এখন আপনি চাইলে দেখতে পারেন আবারও যে এম এর প্লাস হচ্ছে। আচ্ছা, এইখানে আবার একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? আমি তো রাখতেছি সিএইচ এর ভিতরে। ওই যে ফাইনালি এখানে যে ক্যালকুলেশন গুলো আসছিল এগুলো হচ্ছে সুন্দরভাবে এঁটে গেছে 63 এর ভিতরে, মানে সিএইচ এর ভিতরে, কারণ ওটা 8 বিট, ছোট নাম্বার। কিন্তু এখন যখন এখানে হিসাবটা হবে, এই হিসাবটা আবার একটু আবার করতে হবে। এখানে প্রথমে এম প্লাস প্লাস, এম হচ্ছে 10, তাহলে 10ই বসবে। তারপরে হচ্ছে প্লাস ডি, ডি এর ভ্যালু হচ্ছে -3 ইন্টু এন, এন এর ভ্যালু হচ্ছে 20, এখানে এন প্লাস প্লাস তাহলে 21, 21। তাহলে এই ঘটনাটা আগে হবে। তাহলে এই ঘটনাটা করলে রেজাল্ট আসবে হচ্ছে 10 মাইনাস, আচ্ছা মাইনাসটা আমি পরে বসাই। আচ্ছা, এখানে হচ্ছে 63, -63, আচ্ছা এভাবেই লিখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা হয় নাই এখনো। -53 আর কি। তাহলে এখানে -53 আসছে, দেখেন সব ঠিক আছে আসলে। জাস্ট আমি এক একটা বাদ দিচ্ছি, তখন আবার নতুন করে একটু হিসাব করতে হবে, কারণ ওখানে যে ভাগ ছিল ওই ভাগের অংশটা বাদ গেছে। তাহলে এইভাবে মূল কথা হচ্ছে আপনি আসলে এটা মিলাইতে পারবেন, এখানে আর কোনো নতুন মানে অজানা কিছু নাই আর কি, এটা হচ্ছে কথা। তো একটু ছোট ছোট ডিটেলস গুলো খেয়াল করতে হবে যে কোনটা কোথা থেকে আসলো, কোন ভ্যালুটা ইনাম থেকে যদি আসে সেখান থেকে ক্যালকুলেশন করতে হবে, এদিক থেকে আসলে এটা একটা আরেকটা এক্সপ্রেশন থাকতে পারে, এখানে হয়তো বা এক্সপ্রেশন তৈরি করে এই ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে, তাহলে সেটা বের করে নিতে হবে। তো এইভাবে আপনি পুরো জিনিসটা বসাতে পারবেন। কোনো ওভারফ্লো হচ্ছে কিনা কোনো জায়গায় সেটা দেখতে হবে, ডাটা টাইপ মিসম্যাচ করতেছে কিনা, ফ্লোটের ভিতরে ইন্টিজার বসাচ্ছি মানে ইন্টিজার ডিভিশন করতেছে কিনা। তো এই ছোটখাটো জিনিসগুলো আমি জাস্ট ফলো করলেই আসলে এই ধরনের আউটপুট মেলানো সম্ভব, এবং এই টপিকটা থেকেই আসলে এমসিকিউতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আজকের ডিসকাশনটা এইটুকু পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন তারপর থেকে আবার শুরু করবো।